তারা প্রমাণ করতে চান আগস্টের 5 তারিখে কি আছে। দর্শকবৃন্দ, জেনারেল ওয়াকার ব্যক্তিগতভাবে বাংলাদেশে রাজনীতিবিদদের অনেককে বলেছে যে ইন্দিরা গান্ধী হত্যার বিচার নিয়ে এত টানা হেঁচড়া হয় নাই, রাজীব গান্ধীর হত্যার বিচার নিয়ে এত টানা হেঁচড়া হয় নাই, যা পিছনে গেছে ভুলে যান। পাকিস্তানের উদাহরণ দেয়া হয়েছে, বেনজির ভুট্টোর হত্যাকাণ্ড নিয়ে এমন আহামরি কোনো কিছু হয় নাই, জুলফিকার আলীর হত্যাকাণ্ড নিয়ে এমন কিছু, এই ধরনের কিছু উদাহরণ জেনারেল ওয়াকার এবং তার আশেপাশের লোকজনরা বাহিরে দিচ্ছে। এখন পর্যন্ত চেষ্টা করছে জেনারেল নাসির। আপনি এটার উপরে কি কমেন্ট করবেন যে এখন পর্যন্ত আয়না ঘরের কথা বলেন, বিডিআর হত্যাকাণ্ডের কথা বলেন, গুমের কথা বলেন, খুনের কথা বলেন, ধর্ষণের কথা বলেন, চুরি শেষরামের কথা বলেন, এগুলোর প্রুফ, এর এভিডেন্স লুকানোর জন্য বাংলাদেশের ইন্টেলিজেন্স সার্ভিস, সশস্ত্র বাহিনী, পুলিশ, নেভি এদেরকে ব্যবহার করা হচ্ছে বলে আপনিও কি মনে করেন? এটার কারণ হচ্ছে যে আমরা ওই আগের সেটআপটাই কিন্তু কাজ করছে এখনো, সেটাই হচ্ছে মূল কারণ। এবং তার কারণেই এটা স্লোলি এন্ড গ্রাজুয়ালি তারা আবার আগের মুডে চলে যাচ্ছে। অথবা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কি করতেছেন, কার নির্দেশে তিনি দেশ চালাচ্ছেন? সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ভিতরে ভিতরে সরকারের কতটা ক্ষমতা দখল করে আছেন? সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে আরও কিছু নতুন তথ্য ফাঁস করেছেন জ্যাকব মিল্টন। পাশাপাশি আলোচনা করেছেন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ব্রিগেডিয়ার নাসির সাহেব, হাসান নাসির সাহেব। আলোচনা শুনলে বুঝতে পারবেন সেনাপ্রধান ক্ষমতার ভিতরে থেকে তিনি ক্ষমতাকে নিয়ন্ত্রণ করছেন। যদিও আমরা দেখছি যে একটু ইউনূস সহ বাকি সবাই ক্ষমতা চালায়, কিন্তু ভিতরে অন্য এক ভয়ঙ্কর অবস্থা রয়েছে। আমরা তাদের সম্পূর্ণ আলোচনা শুনলে বিষয়টি আরো ক্লিয়ার হবে। চিন্তা করি যে জেনারেল ওয়াকারের উপরই, জেনারেল ওয়াকার যার উপরে খুশি তার উপরেই ভর করছে, আমার তো মনে হয় তাই করছে। কয়েকটা বিষয় আপনাদেরকে যে কথাগুলো আমি আলোকপাত করতে চাচ্ছি। আমরা বিডিআর পিলখানা ম্যাসাকার এবং বাংলাদেশের গুম, খুন, ধর্ষণ, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন এবং সবকিছুর ব্যাপারে যেখানেই আমরা বলি, প্রত্যেকটা বিষয় জেনারেল ওয়াকার এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটা বিভাগ, তারা প্রতিনিয়ত চেষ্টা করছে 5ই আগস্টের পূর্বে গত 16 বছরে কি হয়েছে এগুলো লুকোনোর জন্য। তাদের একটা অজুহাত, সেনাবাহিনীর গুডউইলকে তারা ধরে রাখতে চান, সেনাবাহিনীর জন্য কোনো বদনাম না হয় এ কথাটাকে বারবার প্রমাণ করতে চান। তারা প্রমাণ করতে চান আগস্টের 5 তারিখে কি আছে। দর্শকবৃন্দ, জেনারেল ওয়াকার ব্যক্তিগতভাবে বাংলাদেশে রাজনীতিবিদদের অনেককে বলেছে যে ইন্দিরা গান্ধী হত্যার বিচার নিয়ে এত টানা হেঁচড়া হয় নাই, রাজীব গান্ধীর হত্যার বিচার নিয়ে এত টানা হেঁচড়া হয় নাই, যা পিছনে গেছে ভুলে যান। পাকিস্তানের উদাহরণ দেয়া হয়েছে, বেনজির ভুট্টোর হত্যাকাণ্ড নিয়ে এমন আহামরি কোনো কিছু হয় নাই, জুলফিকার আলীর হত্যাকাণ্ড নিয়ে এমন কিছু, এই ধরনের কিছু উদাহরণ জেনারেল ওয়াকার এবং তার আশেপাশের লোকজনরা বাহিরে দিচ্ছে। হাসিনার পতনের পরে জেনারেল ওয়াকার এই কথাটাই সবার সামনে এসে বলেছে, 5ই আগস্টের পূর্বে কি হয়েছে এর বিচার আমি করব, আমার উপরে ভরসা রাখুন। অর্থাৎ কি জানেন, শিয়াল বলছে প্রত্যেকটা মুরগি হত্যার বিচার হবে, শিয়াল নিজে বলছে যে মুরগি হত্যার বিচার হবে। এখন ইউনাইটেড নেশনস এর হিউম্যান রাইটস কমিশনের যে রিপোর্ট আছে সেই রিপোর্টের প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলার জন্য আমি বাংলাদেশের বেশ কিছু আর্মি অফিসিয়ালদের সাথে আমার সম্পর্ক আছে ব্যক্তিগতভাবে, আবার নতুন করে পরিচয় হয়েছে। আমি এদের ভিতরে 2-4 জনের ভিতরে আমি দেখেছি আমার আর্মি ভালো, আমার ওয়াকার ভালো, আমার ওয়াকার ফেরেশতাদের মতো জামাতে ইমামতি করার মতো। ওয়াকারকে দোষ দিলে চলবে না, আর্মিকে দোষ দিলে চলবে না। অর্থাৎ মনে হচ্ছে আর্মিকে ওনারা ওন করে এবং ওন করলে ওটার আর কোনো দোষ বলা যাবে না, ওর কোনো সমালোচনা করা যাবে না, ওর যদি কোনো দুর্বলতা থাকে বলা যাবে না। আপনাদেরকে আমি একটা কথা বলি, বর্তমান পাকিস্তান সেনাবাহিনীর যে আর্মি চিফ আসিফ মনির, উনি কিন্তু কোরআনে হাফেজ একজন মানুষ, কিন্তু
উনি যেসব কাজ কারবার গত ৫-৭ বছর ধরে করছে, একটা বেইমানের কাজ করছে, দেশদ্রোহীর কাজ করছে, দেশের গণতন্ত্রকে ধ্বংস করছে, নিরপরাধ বহু মানুষদেরকে হাজতে ঢুকাচ্ছে, ভোট চুরিতে সাহায্য করছে। এমন কোন অপকর্ম নাই যে আসিফ মুনির করছে না। এখন পাকিস্তান আর্মির কোন লোক বাইরে এসে বলে আমাদের কোর কমান্ডার, আমাদের একটা প্রেস্টিজ, আমাদের একটা ক্লাস, এটাকে বাড়াতে হবে, এটাকে ফাঁপিয়ে ফুলিয়ে তুলতে হবে। বাংলাদেশের লোকজনরা আমরা নিজেদেরকে বীরের জাতি মনে করি, কিন্তু একা একা একটু চিন্তা করে দেখবেন, পাকিস্তানিরা ফ্রান্সে বসে বা আমেরিকায় বসে পাকিস্তানের প্রাক্তন আর্মি প্রধান কামার জাভেদ বাজওয়াকে জুতা মেরেছে, মুখের ভিতরে পানি ছিটিয়ে দিয়েছে। আপনারা কয়জন আজিজকে ধরেছেন? আপনারা কয়জন শফিককে ধরছেন? আপনারা কয়জন মবিনকে ধরছেন? আপনারা কয়জন ইকবাল করিম ভুইয়ারে ধরছেন? কয়জনে? বসে আছেন আপনারা। মেজর হইছেন, লেফটেন্যান্ট কর্নেল হইছেন, ব্রিগেডিয়ার হইছেন, আপনাদের সবার প্রতি আমার সালাম। আপনাদের সার্ভিসের জন্য আমি কৃতজ্ঞ, জাতি কৃতজ্ঞ। কারণ দেশের ক্রান্তি লগ্নে লোকজন আপনাদের উপরে ভরসা করে, আপনাদের মুখের দিকে তাকিয়ে থাকে যে এদের নীতিবোধ হয়তো কাজ করে। কিন্তু আর্মির আপনাদেরই মধ্যে ২-৪ জনকে আমি পেয়েছি ইডিয়েটদের মতো আপনারা বলতে যান ওয়াকার কোনো ভুল করতে পারে না। হাওয়েভার দর্শকবৃন্দ, আমি আমার কথাটাকে আর বাড়াবো না। আমি একটা জিনিস সবসময় বলে আসছি, গত ১৬ বছর স্বৈরাচার যা করেছে এর প্রত্যেকটা বিচার হওয়া দরকার। বিডিআর পিলখানার বিচার হওয়া দরকার, প্রত্যেকটা গুম খুনের বিচার হওয়া দরকার। এর সাথে যদি আমার বাবাও জড়িত থাকে, তাকে কবর থেকে উপরে ফেলে তার বিচার করা হোক, আমি তাই চাই। এগুলো বিচারের ক্ষেত্রে আমার কোনো দল নাই, এগুলো বিচারের ক্ষেত্রে আমার কোনো ভাই বোন আত্মীয় স্বজন বাবা মা নাই। এসব ক্ষেত্রে আমি একজন নিরপেক্ষ মানুষ, এর বিচার করতে হবে। দর্শকবৃন্দ, আজকে আমার আলোচনাটাকে ফলপ্রসূ করার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একজন বাংলাদেশিকে আমি ইনভাইট করেছি। ওনার সাথে আমি আলাপ আলোচনা করব। উনি একজন দেশপ্রেমিক মানুষ, নিজের জীবনের উপরে ঝুঁকি নিয়ে ইদানিং উনি যেই কাজগুলো করছে, এই কাজগুলো আপনারা করতে পারছেন না। ওনার কোন কলিগও এ ধরনের কাজ কারবার করতে সাহস পাচ্ছে না। আপনারা সবাই পরিবারের দোহাই দিচ্ছেন, আপনারা সবাই বাচ্চা কাচ্চার দোহাই দিচ্ছেন, আপনারা সবাই নিজের সিকিউরিটির দোহাই দিচ্ছেন। কিন্তু আজকে আমি যাকে ইনভাইট করে যার সাথে কথা বলতে যাব, আমি একা একা চিন্তা করি, আমাকে লোকজন বলে জেকব ইজ এ লুনেটিক। এর কি আত্মীয় স্বজন নাই? আছে, আমার বাবা মাও ছিল। আমি হয়তো কপাল পোড়া যে আমি তাদের ডেড বডিটা পর্যন্ত দেখতে পারি নাই, থ্যাঙ্কস টু হাসিনা শেখ এবং ভারতীয় অ্যাগ্রেশন। আজকের আমি যাকে ইনভাইট করেছি, আমি তার সাথে একান্তে কথা বলতে চেয়েছি। হি ইজ নন আদার দেন ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির। জেনারেল নাসির, আসসালামু আলাইকুম। আজকে শোতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো ভাই, ধন্যবাদ আমাকে আবারও আমন্ত্রণ জানানোর জন্য। জেনারেল নাসির, আপনার ছবিটা আবার কেন যেন স্মোকি হয়ে গেছে। আপনি যদি আপনার ইন্টারনেটে, আমি জানি আপনার বাসার সামনে ফেউদ দাঁড়ানো থাকে, আমি জানি আপনার ইন্টারনেট নিয়ে নাড়াচাড়া করে, আপনাকে তারপরেও আমি মোবারকবাদ জানাবো, আপনার সৎ সাহসের প্রশংসা করব যে আপনার ভয়েস কন্টিনিউ করছেন, আপনি আলাপ আলোচনা করছেন। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ওকে, আমার কথাটা ইকো হচ্ছে, আমি যখন কথা বলছি আপনার ওখানে ইকো হচ্ছে, আমি জানি না এটা আপনি শুনছেন কিনা। ওকে, ক্লিয়ার। ওকে, আপনি যদি ক্লিয়ার শুনেন, আমি যেই একটা সাবজেক্ট নিয়ে আমি একটু আপনাকে কয়েকটা লাইন পড়বো, আপনি যদি এই লাইনগুলো মনে রাখেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। The Director General of Armed Forces Intelligence, DGFI,
National Security Intelligence, NSI, and National Telecommunication Monitoring Center, and the specialized branches of police, detective branch, special branch, and counter-terrorism and transnational crime unit engaged directly in perpetrating human rights violation to abate the violent suppression of the protest. They share intelligence, including information obtained through surveillance in violation of the right to privacy to enable campaign of mass arbitrary arrests that took place in late July. এর অর্থ বাংলাদেশ সরকারের ইন্টেলিজেন্সের যে টোটাল ইনফ্রাস্ট্রাকচারটা আছে, এই টোটাল ইনফ্রাস্ট্রাকচারটাকে ব্যবহার করা হয়েছে জনগণের বিরুদ্ধে। এই যে জনগণের বিরুদ্ধে যে ব্যবহার করা হয়েছে, আপনার কি মনে হয় এটা এখনো ব্যবহার করা হচ্ছে নাকি বন্ধ হয়েছে? অনেক ক্ষেত্রে যেহেতু সেটআপটা খুব একটা চেঞ্জ হয় নাই, সেই জুলাইয়ের আগে বা ওই সময়কার সেটআপটা সবখানেই মোটামুটি রয়ে গেছে। তারা আপাতত কিছুটা সুকার কাজ করতেছে, পুরোপুরি চেঞ্জ হয় নাই, এবং কয়দিন স্লো ছিল বা বন্ধ ছিল, আবার স্লোলি এন্ড গ্রাজুয়ালি দে আর রিস্টার্টিং দেয়ার অপারেশন ইন ওল্ড মোড। আমি আপনার কথাগুলো শুনতে কষ্ট হচ্ছে, আপনার কথাগুলো আমি বেয়ারলি শুনতে পাচ্ছি, আমার দর্শকরাও বলছে একই কথা। দর্শকবৃন্দ, আপনাদেরকে আমি ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির সম্পর্কে আপনাদেরকে আমি বলি। এই ভদ্রলোক জীবনের ঝুঁকি নিয়ে আমাদের সাথে লাইভে এসে কথা বলেন। আমি শিওর এই মুহূর্তে ওনার বাসার সামনে লোকজন দাঁড়ানো আছে, আমি শিওর এনটিএনসি ওনাকে ওয়াচ করছে, উনি চেষ্টা করছে, তারপরেও চরম সাহসিকতা নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে আমাদের সাথে কথা বলছে। এটা এক ধরনের মুক্তিযুদ্ধ দর্শকবৃন্দ, এটা এক ধরনের মুক্তিযুদ্ধ ওনার জন্য, এটা এক ধরনের মুক্তিযুদ্ধ আমাদের সবার জন্য, যা আমাদের ইনশাআল্লাহ। শোনা যাচ্ছে? আপনার পিছনে একটা ক্রিক ক্রিক একটা সাউন্ড হচ্ছে। এটা বন্ধ করার আছে, ভিপিএন কেটে দিচ্ছি আমি। আওয়াজটা আপনি কি আপনার ফোনটা অন অফ করবেন আবার? জি, একটু অন অফ করেন। এখন কি গেছে? এখন সাউন্ড কমছে? দর্শকবৃন্দ, একটু ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন। উনি চেষ্টা করছেন ওনার লাইনটা ক্লিয়ার করার জন্য। আমি ওনার সাথে কথা বলছিলাম যে ইউনাইটেড নেশনস বলছে বাংলাদেশের যতগুলো ইন্টেলিজেন্স ইনফ্রাস্ট্রাকচার আছে, প্রত্যেকটা ইনফ্রাস্ট্রাকচারকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে হাসিনা শেখ। আমি ওনাকে প্রশ্নটা করেছি যে উনি কি মনে করেন ইন্টেলিজেন্স ইনফ্রাস্ট্রাকচার এই মুহূর্তেও কি জনগণের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে কিনা? উনি একটা উত্তর করেছে,
কষ্টের সাথে উত্তরটা করেছে। উনি উত্তরটা করেছেন যে ওনারা কিছু সময়ের জন্য বন্ধ রেখেছিল, এখনো এই একই কায়দায় করে। কেন করে? একটা কারণে করে, একইভাবে করে। ওয়াকার এখনো ওখানে রয়েছে, ডিজিএফআই ডিজি হিসাবে রয়েছে ছাত্রলীগের একজন নেতা যার নাম জাহাঙ্গীর। এনএসআই তে কে আছে বের করে দেখুন। যেখানে যারা আছে টপ, যাদেরকে বসিয়ে রেখেছে ওয়াকার, আওয়ামী দুর্বৃত্তদের সহায়তা করার জন্য, তাদেরকে কাছে রাখার জন্য। আপনারা নিজেরা একা একা চিন্তা করুন। বাংলাদেশের বিডিআর এর বহু লোকজন যারা আমার সাথে কথা বলতে চায়, আমি স্পেসিফিক তাদেরকে নিয়ে আলাপ আলোচনা করতে চাই, তারা ভয়ে এখনো বলে যে আপনার কাছে সাথে কথা বলবো। তা আমি বললাম আপনারা তো অনেকের সাথে কথা বলেন, কেন একটা না জানা কারণে তারা অন্যের সাথে কথা বলে? সেক্ষেত্রে কারো কোনো অসুবিধা হয় না। অনেকের সাথে অনলাইনে টিভিতে ইন্টারভিউ দেয়, অসুবিধা হয় না। কিন্তু যখনই তারা আমার সাথে কথা বলতে যায় তখন এক একটা ইস্যু হয়ে দাঁড়ায়। আমি জানি না আমার সাথে কথা বলতে গেলে তাদের ইস্যুটা কোথায় দাঁড়ায়। অনেকে আমাকে বলে যে ভাই আপনি যেভাবে ব্যালেটেন্টলি যে কথাগুলো বলেন, ব্লান্টলি যে কথাগুলো বলেন, এই কথাগুলো হয়তো অনেকে পছন্দ করে না। আরে ভাই, আমরা দেশ নিয়ে কথা বলছি, যে বিষয়গুলো নিয়ে কথা বলছি, এখানে পছন্দের কিছু নাই। দর্শক মধ্যে এক সেকেন্ড না, ঠিক আছে শোনা যায় এখন? এখন আমি শুনতে পাচ্ছি। আমার কথা ইকো তো এখন শোনা যাচ্ছে না? যাচ্ছে? আমি শুনতেছি, আমি কিন্তু লাউড এন্ড ক্লিয়ার। ওকে ওকে, আমরা কথাটা কন্টিনিউ করি। আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম যে বর্তমান ইন্টেলিজেন্স সার্ভিসগুলো ইনক্লুডিং ডিজিএফআই, ইনক্লুডিং এনএসআই এবং পুলিশের অন্যান্য কাউন্টার টেরোরিজম যেখানে যেগুলো আছে, এর প্রত্যেকটাই কি আগে মানে স্বৈরাচারের আমলে যেই জনগণের বিরুদ্ধে ব্যবহার করা হতো, আমি আপনাকে প্রশ্ন করেছিলাম এখনো কি ইন্টেলিজেন্স সার্ভিসগুলো একই অবস্থায় কাজ করছে জনগণের বিপক্ষে, জনগণকে ইন্টিমিডেট করার জন্য? আপনার মতো একজন সম্মানিত নাগরিককে ইন্টিমিডেট করার জন্য তারা কি এখনো এই কাজগুলো করছে, নাকি আপনার মনে হয় বন্ধ হয়েছে? আমরা যেটা লক্ষ্য করেছি 5 আগস্টের পরে কিছুদিন এটা বন্ধ ছিল এবং তারপরে স্লোলি এন্ড গ্রাজুয়ালি আবার এটা স্টার্ট হচ্ছে। এবং এটা আগের মতো অত ব্যাপক না, তবে নিঃসন্দেহে এটা একটা নতুন ভার্সন এটা কাজটা করতেছে। অতটা অ্যাগ্রেসিভ না আগে প্রথম। আপনি এই কথাটাকে কিভাবে আপনি আর আমি আলোচনা করব? দ্য ইন্টেলিজেন্স সার্ভিসেস ওয়ার অলসো পার্ট অফ দ্য সিস্টেমেটিক and organized effort to conceal serious violation. Conceal serious violation means, আমি দর্শকবৃন্দ আপনাদের বোঝার জন্য বলছি, এই ইন্টেলিজেন্স সার্ভিসগুলো 5ই আগস্টের পরে হাসিনা সরকারের আমলে যত অপরাধ করেছিল এগুলো লুকানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে, এখন পর্যন্ত চেষ্টা করছে। জেনারেল নাসির, আপনি এটার উপরে কি কমেন্ট করবেন? যে এখন পর্যন্ত আয়না ঘরের কথা বলেন, বিডিআর হত্যাকাণ্ডের কথা বলেন, গুমের কথা বলেন, খুনের কথা বলেন, ধর্ষণের কথা বলেন, চুরি শেষরামের কথা বলেন, এগুলোর প্রুফ, এর এভিডেন্স লুকানোর জন্য বাংলাদেশের ইন্টেলিজেন্স সার্ভিস, সশস্ত্র বাহিনী, পুলিশ, নেভি এদেরকে ব্যবহার করা হচ্ছে বলে আপনিও কি মনে করেন? এটার কারণ হচ্ছে যে আমরা ওই আগের সেটআপটাই কিন্তু কাজ করছে এখনো, সেটাই হচ্ছে মূল কারণ। এবং তার কারণেই এটা স্লোলি এন্ড গ্রাজুয়ালি তারা আবার আগের মুডে চলে যাচ্ছে, অথবা নন কোঅপারেশন মুডে থাকার কারণে একটা ল্যাক অফ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম চালু হয়ে গেছে। পুরো অ্যাডমিনিস্ট্রেশনেই একটা কন্ট্রোল নাই মনে হচ্ছে, মানে সবকিছু তার ছিঁড়ে যাচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। আগে যেটা ছিল অ্যাগ্রেসিভলি সাপ্রেস করা হতো, এখন কিছুই করছে না, অপরাধী অপরাধ করে যাচ্ছে, পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না, এই ধরনের একটা সিচুয়েশন। বা ইন্টেলিজেন্স এজেন্সি যে তথ্যটা দিলে একটা ঘটনাকে প্রিভেন্ট করা যেত, তারা ওটা দিচ্ছে না, বিধায়
ঘটনাটা ঘটে যাচ্ছে। ঘটনা ঘটার পরে কিছু তারা অ্যাকশন শো করছে, যেটার কারণে আলটিমেটলি সরকারের ইমেজটা ক্ষুণ্ণ হচ্ছে। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, ইউনাইটেড নেশনস এর রিপোর্টে একটা কথা বলা আছে, ডিজিএফআই এর অনেক অফিসারদেরকে তারা ইন্টারভিউ করতে চেয়েছে, তাদের কাছ থেকে তারা কোঅপারেশন পায় নাই। যে ধরনের কোঅপারেশন তাদের কাছ থেকে চাওয়া হয়েছিল তারা সেটা অফার করতে ব্যর্থ হয়েছে, করে নাই, রাগঢাক করেছে। ইভেন দেন বাংলাদেশে যে কমিশন করেছে, এই কমিশনগুলোকেও ডিজিএফআই এর প্রধান যারা ছিল এবং ডিজিএফআই এর কি পজিশন যারা হোল্ড করেছে তারাও এক্ষেত্রে কোঅপারেট করে নাই। এখন আমার কথা হচ্ছে, এখন তো হাসিনা শেখ ক্ষমতায় নাই, এখন তো ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তাইলে কোঅপারেট করছে না, এর দায়ভার কি ডক্টর ইউনূসের উপরে যায় নাকি বর্তমান সেনা প্রধানের উপরে বর্তায়? এটা আসলে এই ডাইরেক্টিভটা একটা স্ট্রং ডাইরেক্টিভ আসার কথা উপদেষ্টা মন্ডলী থেকে, যে ইউএন টিম এসেছে, প্লিজ কোঅপারেট উইথ দেম। এটা একটা ইনস্ট্রাকশন, স্ট্রং মেসেজ দেওয়ার কথা ছিল। প্রবাবলি ওই সময় দি গভর্নমেন্ট ওয়াজ টু আর্লি, অ্যান্ড পুরা সিচুয়েশন তারা বুঝে ওঠার আগে টিমটা ভিজিট করে চলে গেছে। কিন্তু এখন যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যে ইনভেস্টিগেশন করছে, এটাতেও একই ধরনের নন কোঅপারেশন আমরা লক্ষ্য করছি। যে সমস্ত উইটনেস যাদেরকে হাজির করার কথা, স্টেটমেন্ট দেওয়ার কথা, এই যে আমরা দেখলাম আয়নাঘরে ঢুকতে 6 মাস লাগলো। এখন প্রথম যে অগস্টে যে ডিজি ছিলেন ডিজিএফআই, উনি বললেন আমি কিছু করি নাই। এখন তারপরে যিনি আসছেন উনিও বলছেন আমি কিছু করি নাই, আমি টেম্পারিং করি নাই, মানে আলামত নষ্ট করি নাই। বর্তমানে যিনি আছেন উনি বলতেছেন আমি টেম্পারিং করি নাই। আলটিমেটলি কিন্তু ইট ইজ অন রেকর্ড। ওনারা যাই বলুক না কেন, যদি একটা প্রপার ইনভেস্টিগেশন টিম যায়, যারা কাজ করেছে তারা কিন্তু ফিক্সড। তাদেরকে যদি প্রপারলি জিজ্ঞেস করা যায় যে কে ভাঙছে, একটা ওয়ার্ক অর্ডার, একটা কন্ট্রাক্টর এটা কাজ করেছে, সে কবে করছে, কবে ভাঙছে, ইট ইজ অন রেকর্ড। এটা তো লুকানোর কিছু নাই। তো যদি প্রেজেন্ট অ্যাডমিনিস্ট্রেশন কোঅপারেট করে, এক্স্যাক্টলি বলে দিতে পারবে কোন কাজটা কবে চেঞ্জ করা হয়েছে, কোন কাজ, কালো কাজটা সরিয়ে স্বচ্ছ কাজ লাগানো হয়েছে, কোন ওয়ালটা ভেঙে এটা ঘরটা বড় করা হয়েছে। এই জিনিসগুলো কিন্তু ইট ইজ অন রেকর্ড। আর্মিতে আর কোথাও থাকুক আর না থাকুক, মিলিটারিতে এটা অলওয়েজ ডকুমেন্টেড থাকে। আগের থেকে এখন হয়তো ভ্যালুয়েশনের অনেক পার্থক্য থাকে। আগে যেটা 10 টাকায় হতো এখন হয়তো সেটা 100 টাকা হয়, কিন্তু ইট ইজ অন রেকর্ড। তো সুতরাং যে কেউ যদি প্রপার জায়গায় রেজিস্টারটা চেক করে, এমইএস কাজ করে, একটা এমইএস এর একটা কন্ট্রাক্টর ফিজিক্যালি অন দি স্পট এই ভাঙাভাঙি করছে এবং চেঞ্জটা করছে, এই দুই অথরিটিকে জিজ্ঞেস করলেই বলে দিবে, যে টাইম বলবে। তারা জানে না যে তখন ডিজি কে ছিল বা কার আদেশে এটা হয়েছে। আমার টাইম ফ্রেমটা পেলেই তো যথেষ্ট। সুতরাং এটা নিয়ে চিন্তার কিছু করার নাই। এভরিবডি ইজ ট্রাইং টু ব্লাফ, থিঙ্কিং দ্যাট কেউ জিনিসটা জানবে না, বুঝবে না, আমরা পার পেয়ে যাব। আপনার আর্মির কিছু কলিগদের ভিতরে এ ধরনের একটা মানসিকতা ইদানিং আমি লক্ষ্য করেছি, যে আর্মির উপরে এই দোষ চাপানো যাবে না, আর্মির একটা ক্লিন ইমেজের দরকার। সাবজেক্টটা কি, কাদের ক্লিন ইমেজটার দরকার? আর্মির ক্লিন ইমেজের দরকার নাকি অপরাধীদের ক্লিন ইমেজের দরকার? এবং এই অপরাধীদের মধ্যে আর্মিতে কর্মরত এখন সিনিয়র পজিশনে যারা আছে তাদের ক্লিন ইমেজের জন্য কি আপনার কিছু রিটায়ার্ড কলিগরাও এই চেষ্টাটা চালিয়ে যাচ্ছে, নাকি মনে করেন দে হ্যাভ ডিফারেন্ট থিওরি আর ডিফারেন্ট আইডিয়া? আমার এখানে প্রশ্ন হচ্ছে যে যদি আর্মির ইমেজ বলতে যেটা বোঝায়, সত্যিকার অর্থে যারা অপরাধ করেছে তাদেরকে যদি আর্মি আইসিটির কাছে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করে, তাহলেই ইমেজটা পুনরুদ্ধার হবে। এখন উল্টা প্রচার হচ্ছে। আমরা যেহেতু এটার ব্যাপারে সোচ্চার কথা বলছে যে আমরা আর্মির ইমেজ নষ্ট করার চেষ্টা করছি, আর্মির সুনাম ক্ষুণ্ণ করছি, নিশ্চয়ই কোনো স্বার্থ আছে, কোন একটা স্বার্থান্বেষী মহলের দ্বারা প্ররোচিত হয়ে আমরা কাজ করতেছি, আমাদের কোনো উদ্দেশ্য আছে, কিছু একটা হতে চাই, এই ধরনের কথাবার্তা বলে জিনিসটাকে ডাইভার্ট করার চেষ্টা করছে। বাট নিঃসন্দেহে আমি মনে করি যারা অপরাধ যখন করেছে তাদের সতর্ক হওয়া প্রয়োজন ছিল,
যে আমরা অপরাধ করলে বাহিনীর সুনাম ক্ষুণ্ণ হবে, আমরা দুর্নীতি করলে, আমরা যাদের সাথে দুর্নীতি করতেছি তারা তো কেউ না কেউ সিভিলিয়ান, একটা কন্ট্রাক্টর, বিদেশি একটা কন্ট্রাক্টর, লোকাল একটা কন্ট্রাক্টর, কারো না কারো আত্মীয় স্বজন ভাই বোন। তো সুতরাং এরা তো জানবে যে কে কার থেকে টাকা নিচ্ছে, কত টাকা নিচ্ছে, কত পার্সেন্ট নিচ্ছে, আর কে কাকে মারতেছে। আমার সাথে সহায়তাকারী যে একটা সৈনিক, পুলিশ হোক বা আর্মির হোক, সেও তো জানতো যে আমার স্যারের আদেশে আমি অমুক লোককে আমি গুম করছি, খুন করছি ইত্যাদি। এই জিনিসগুলো অনেক ভাবে রেকর্ডেড আছে। আমরা যেটা মানে এই আইসিটি কে আমরা এই ব্যাপারে যথেষ্ট তথ্য দিয়েছি কিভাবে তারা জিনিসগুলো উদ্ঘাটন করবে, এবং তারা করেছে। তো সুতরাং এই বিষয়টা আমার মনে হয় সন্দেহের ঊর্ধ্বে রয়েছে যে অপরাধীরাই বাহিনীর সুনাম ক্ষুণ্ণ করেছে, যারা অপরাধীদেরকে আইন শৃঙ্খলাকারী রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে বলতেছে বা আইনের আওতায় আনতে বলতেছে, তারা বাহিনীর হারানো সুনামকে পুনরুদ্ধারের জন্য সচেষ্ট রয়েছে। আমি এটা বলতে চাচ্ছি, ভালো সুনামের সাথে দেখতে চাই। জেনারেল নাসির, আপনাকে যদি আমি বলি, একটা ইংরেজি শব্দের সাথে আপনি পরিচিত, সেটা হচ্ছে টেম্পারিং অফ দ্য উইটনেস, টেম্পারিং অফ দ্য এভিডেন্স। সেনাপ্রধানের দপ্তর থেকে যদি কাউকে ফোন করে পয়সা বা ওয়েলফেয়ার অফার করা হয়, শুড ইট বি কনসিডার্ড অ্যাজ টেম্পারিং অফ দ্য উইটনেস? আমি তো একটা লয়ার, ভালো বলতে পারবে। আমার মানে স্বল্প জ্ঞানে আমিও মনে করি যদি এরকম যে কেউ যদি কাউকে বলে থাকে, কোনো সাক্ষীকে, পোটেনশিয়াল সাক্ষীকে যদি বলে থাকে, অবশ্যই এটা টেম্পারিং দ্য উইটনেস। আর যদি আলামত নষ্ট করে থাকে, এটাও দুইটাই শাস্তিযোগ্য অপরাধ। সেটা হত্যা হোক, গুম হোক, এটার সাথে তারা সমান অপরাধী। যারা আগে করে গেছে সেটা একটা বিষয়, আর এখন যারা ওইটাকে লুকানোর চেষ্টা করতেছে বা উইটনেস বা ভিকটিমকে বিভিন্ন ভাবে প্ররোচনা দিয়ে তাদেরকে থামাতে চেষ্টা করতেছে, তারা একই অপরাধ করছে। এখন এর ভিতরে যদি সাবজেক্টটা এমন হয়, কিছু ভিকটিমের নেক্সট অফ কিন মিন্স ওয়াইফ এবং বাচ্চা কাচ্চা, তারা যদি এই ইন্টিমিডেশনের মুখে অথবা অত্যন্ত লোভনীয় অফারের মুখে তারা যদি এখন মিথ্যাচারিতা করে বাইরে, আপনি কি মনে করেন তারা দেশপ্রেমের প্রমাণ দিল নাকি দেশদ্রোহিতা করলো? আপনার কি মনে হয়? নিঃসন্দেহে দেশদ্রোহিতা। আমি নিজের স্বার্থ দেখছি, আমি স্বার্থপর। আমি আমার এই স্বার্থপর ব্যবহারের জন্য আমার অল্প কিছু সুবিধা আদায়ের পরিপ্রেক্ষিতে আমি যদি সত্যকে লুকাই, তাহলে আমি দেশের জন্য আমি গাদ্দারি করছি না। এটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য না এবং শাস্তিযোগ্য অপরাধ। আপনি কি মনে করেন, আপনার কাছে কি মনে হয় তাদের ধর্মীয় কোনো মূল্যবোধ আছে, যে ধর্মেরই হোক না কেন, ইসলাম, হিন্দু? নাই 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 নাই, ওটা যদি থাকতো তাহলে তারা কোনো অবস্থাতেই বা এই ধরনের প্ররোচনার সাথে তারা হাত মেলাবে। আমি আপনাকে একটা কোয়েশ্চেন করব, এটার উত্তর যদি আপনি না দিতে চান দিয়েন না, কিন্তু আপনার যদি দেয়ার থাকে আপনি দিবেন। বিডিআর পিলখানা ম্যাসাকারের বেশ কিছু অফিসার আছে, 57 জন অফিসার বা তারও বেশি বা তারও কম, আমি কম বলবো না, তারও বেশি। এদের পরিবারবর্গ অত্যন্ত কঠিন অবস্থায় ছিল, জাহান্নাম অবস্থায় ছিল। তাদেরকে কোনোভাবে মূল্যায়ন করা হয় না, দেখভাল করা হয় না, পরিবারের কঠিন অবস্থা। কিন্তু 5ই আগস্টের পরে এই ভিকটিম ফ্যামিলির 2-4টা 10টা ফ্যামিলি দেখা যাচ্ছে ফুলে ফেফে সরকারি বেতন, সরকারি বিশাল চাকরি পেয়েছে, ব্যাংকের বড় চাকরি পেয়েছে, বিভিন্ন জায়গায় তাদেরকে অ্যাকোমোডেট করা হয়েছে এবং ফাইন্যান্সিয়ালি তারা খুব ভালো আছে। এখন আর তারা এই বিচার টিচার নিয়ে খুব একটা মাথা ঘামাতে চায় না। আপনার কি মনে হয় তারা বিক্রি হয়েছে? এটা কথাটা তো শুনতে খুব খারাপ লাগে, বাট অস্বাভাবিক কিছু না। আমি অনেক সিমটম দেখছি। আমাকে আজকেই একটা অফিসার কল দিয়েছিল, এটা আমি এরকম 3য় বা 4বার এই সিচুয়েশন ফেস করছি যে আপনি কেন বিডিআর সৈনিকদের ছাড়ানোর জন্য ব্যস্ত হয়েছে, খুনিদেরকে কেন ছাড়ানোর জন্য। আমি বললাম যে আমি তো অনেক জায়গায় কথা বলেছি, অনেক চ্যানেলে, একাধিক চ্যানেলে কথা বলেছি, আমাকে যে কোনো একটা চ্যানেলের একটা ক্লিপ আমাকে পাঠাইতে হবে। সে ভিকটিম, সেটা কিন্তু ওই বিডিআর এর থেকে বেরিয়ে আসা জীবিত একটা অফিসার, সে একই কথা রাওয়াতে বলেছিল যে আপনি কেন
করতেছে। আমি সৈনিকদের ছাড়ানোর জন্য, খুনিদেরকে ছাড়ানোর জন্য বিশেষ একটা উদ্দেশ্যে কাজটা করছি। আমি তাকে সাথে সাথে বললাম যে তুমি যে কথার পরিপ্রেক্ষিতে তুমি আমাকে কল দেওয়ার দুঃসাহস দেখিয়েছো, আমাকে এখনই ওই ক্লিপটা পাঠাও এবং বলো যে এই ক্লিপের এই অংশটা আপনি শুনেন, আমি আপনার সাথে কথা বলতে চাই, কেন বলেছেন। আর কিন্তু তার কোনো খবর নাই। এটা ধরেন 5টা-6টার দিকের খবর। আপনি কি আমার ওই কথাটার সাথে কি একমত? ভিকটিম ফ্যামিলির কেউ কেউ ফায়দা নেয়ার বিনিময়ে, উৎকোচ নেওয়ার বিনিময়ে, সেটা ওয়াকার কর্তৃক হোক বা ডিজিএফআই কর্তৃক হোক অন্য কারো, এর পিছনে আপনার কি মনে হয় তারা বায়াসড হয়ে গেছে ইতিমধ্যে? যে নিচ্ছে সুবিধা সে কিন্তু মনে করছে আমি পেলাম, আমাকে একটা পুরস্কৃত করা হলো, সে কিন্তু এটা অবৈধ কিছু মনে করছে না। বাংলাদেশে যেরকম ঘুষটা হয়ে গেছে এখন গিফট আকারে হয়ে গেছে, যে আপনি একটা কাজ করবেন, কাজের বিনিময়ে আপনি আমাকে কিছু একটা দিবেন, এটা কিন্তু আর এখন অনৈতিক কিছু না। তো সেরকম যাকে দেওয়া হচ্ছে সে কিন্তু প্রশ্ন করছে না যে এটা কি সবাইকে দেওয়া হলো, 57টা পরিবারকে কি দেওয়া হয়েছে না আমাকে দেওয়া হলো। যেরকম হাসিনকে অফার করা হয়েছে যে স্যার আপনার প্যাকেজ রেডি, কর্নেল হাসিন কিন্তু বলতে পারতো ওকে কি আছে দাও আমি জায়গা, দেন হি ইজ অন হিজ ওন। সেটা তো সে করে নাই। সে তো বলছে যে আমরা একটা টিম হিসেবে কিছু দাবি দেওয়া নিয়েছি এবং যাদের প্রতি অবিচার করা হয়েছে সবাইকে একসাথে সম্মিলিতভাবে সমস্যাটা সমাধান করতে হবে, এককভাবে আমাকে করার কিছু নাই। এটা দিয়ে দুইটা জিনিস প্রমাণ হয়, যে এককভাবে ডেকে ডেকে সলভ করার চেষ্টা করা হচ্ছে উইথ এ প্যাকেজ। এর মধ্যে হাসিনের মতো ওরকম চারিত্রিক গুণাবলী সম্পন্ন যারা না, তারা প্যাকেজ নিয়ে চলে আসতেছে যে আমার সবার জন্য দেরি করার কি প্রয়োজন, আমি সবার জন্য কেন নিজেরটা আমি হারাবো, সবার সাথে মিলতে হলে আমার পরিমাণ কমে যেতে পারে, সুতরাং আমি একটা বড় কিছু নিয়ে আপাতত আমার মতো, এই ধরনের মনোবৃত্তি আমাদের দেশে জেনারেল জাতীয় চরিত্র হয়ে গেছে, যে আমারটুকু পাইলে আমি খুশি। এবং এরকম সবাই দেখবেন যে এই গন্ডগোলের মধ্যে এই কথা বলতেছি আমরা, চিল্লাচ্ছি, এর মধ্যে যে ফোন দিয়ে দেখা করে একটা প্রিভিলেজ নিয়ে, একটা কাজ নিয়ে, কন্ট্রাক্টরি নিয়ে, চাকরি নিয়ে চলে আসতেছে, হয় নিজের জন্য, নাইলে ছেলে মেয়ের জন্য, নাইলে ভাইয়ের জন্য, বোনের জন্য কাজ নিয়ে এসে তার কথাবার্তার টোনই চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি কিন্তু টোন চেঞ্জ হওয়া দেখলে বুঝবেন যে সে কিছু একটা পাইছে, হয় নিজের, নাইলে ছেলে মেয়ে, জামাই, কাউকে না কাউকে কোনো কোনো ভাবে প্রতিষ্ঠিত করা হচ্ছে। এবং এট অল লেভেল, মানে যারাই একটু নড়াচড়া করতেছে এবং আইডেন্টিফাই করছে, মানে যেহেতু একটা হিউজ ফোর্স এতদিন অনেক বেশি কাজে ব্যস্ত ছিল স্বৈরাচার আমলে, তাদের কিন্তু হঠাৎ করে কাজ কমে গেছে, ওই উপর থেকে টাস্কিংটা তো নাই, এখন তারা নিজেরা টাস্ক ইনিশিয়েট করে। এইভাবে এই গ্রুপটাকে যারা তাদের কার্যক্রমটাকে চ্যালেঞ্জ করতেছে তাদের মধ্যে বিভিন্ন ভাবে গ্রুপিং করে, বিভেদ সৃষ্টি করে, একজনের সাথে আরেকজনকে লাগিয়ে দিয়ে একটা কনফিউশন ক্রিয়েট করার চেষ্টা করতেছে। বাট জনগণ যারা শুনতেছে আমাদেরকে, তারা কিন্তু ঠিকই জানে যে কে সেলফলেসলি করছে, কার কি স্বার্থ, কে কতটুকু স্বার্থ নিতে পারছে, উদ্ধার করতে পারছে, কে করে নাই, যে কে সবার জন্য লড়তেছে, কে নিজের জন্য লড়তেছে। আমি 2-4টা মিষ্টি মিষ্টি কথা বলবো আর এটাতে সবাই আমাকে ভুলে যাবে, আমার কার্যক্রম কেউ দেখবে না, আমি কি সুবিধা নিয়েছি ব্যক্তিগতভাবে, এটা তো কেউ ভুলে যাবে না। জেনারেল নাসির, এখানে আমি 2-4টা স্পেসিফিক চরিত্রের কথা আমি যদি এমনি বলি, যে বিডিআর পিলখানা ম্যাসাকারে কোন একটা ভিকটিম ফ্যামিলির কারো স্ত্রীকে কোন একটা ব্যাংকের উচ্চ পদ দেয়া হয়েছে এবং এই উচ্চ পদ দেওয়ার পরে পরবর্তীতে ওই ব্যক্তি এবং তার আশেপাশের বেশ কিছু লোকজন, অন্যান্য অফিসার, কর্নেল হাসিনের মতো লোকজন বা অন্যান্য ভিকটিমদের যে পরিবার আছে তাদেরকে রীতিমতো ইন্টিমিডেট করার জন্য রাস্তাঘাটে অপমান করেছে, যেখানে সেখানে যাচ্ছে তাই ব্যবহার করেছে। এটা সম্পর্কে কি আপনার কোনো ধারণা আছে? আমার ধারণা আছে, কেননা আমাকেও কেউ ফোন করছে যে আপনি কেন, আমাদের তো শুধু শহীদ দিবস প্রয়োজন, আপনার অনেক দাবি কেন, এত দাবি কেন? মানে এখন শুধু 25শে ফেব্রুয়ারি শহীদ দিবস ডিক্লেয়ার করলে নাকি অনেকের দাবি পূরণ হয়ে যাবে? মানে তারা কি বিচার চাচ্ছে না? এর পরবর্তী প্রশ্ন তো আর আমি করি নাই। আমি বললাম যে এটা তো আপনার দাবি হইতে পারে, এটা তো আমার দাবি না। আমার দাবি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের যে হুমকি সৃষ্টি হয়েছে, এটা কেন হলো, ভবিষ্যতে যেন আবার না হয়।
আমার 57টা কলিগ বা এই দেশের 74 জন নাগরিক কেন জীবন দিল, কি কারণে, এটা বের করতে হবে। কার লাভের জন্য আর দেশের কি ক্ষতি হয়েছে, দুইটাই তো আমাকে জানতে হবে। কে কে লাভবান হয়েছে, এটা কে কে জড়িত। জেনারেল নাসির, আমি একটা হাসির কথা বলবো, যদি কথাটাকে আপনি একটু টলারেট করেন। জি, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সবাই মনে করছিল হাদারাম। তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের ইন্টেলিজেন্সকে, তার আইকিউ কে তারা মনে করছিল এই লোকটা বোধহয় একটা বলদ শ্রেণীর কেউ। বিএনপি, জামাতের, অন্যান্য রাজনৈতিক দলের লোকজনরা ওনার কাছে গিয়ে দুনিয়া আর আতলামি করে, এইটা চাই, এইটা করা যাবে না, এইটা করতে হবে, এইটা করা যাবে না। 2-3 দিন আগে প্রফেসর ইউনূস হঠাৎ করে বলছে কোনো অসুবিধা নাই, আপনারা কে কি চান আর কে কি চান না আমি ওয়েবসাইটে দিয়ে দেব, জনগণ জানবে, জনগণ জানবে যে আপনারা কোন বস্তু। ওনার এই কথাটাই বিএনপি, জামাত, বামপন্থী এরা সবাই মনে হয়েছে তাদের মাথায় বোধহয় কেউ বোমা ফাটাইছে। বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? It's a master stroke by Dr. Yunus, like he's playing with our neighbor very smartly. He has done it with the naughty political sense of the country. আমি মনে করি যে, আমি বারবার বলছি যে আমাদের সত্যিকার একটা ইলেকশন বা ভবিষ্যতের নির্বাচনগুলোকে স্বচ্ছ নিরপেক্ষ করার জন্য এই রাজনৈতিক দলের মধ্যেও সংস্কারটা খুব জরুরি। এটা ছাড়া যদি আমরা ইলেকশনে যাই, আবার সেই পুরনো ট্রেডিশনে আমরা ফেরত যাবো। পদ কেনা বেচা হবে, হাজার হাজার কোটি কোটি টাকা। ইভেন রাওয়াতে আমার সব থেকে কষ্টদায়ক ছিল, রাওয়াতে অনেক টাকা পয়সা লেনদেন শুরু হয়েছে। এই একটা কি বলবো, আর্ম ফোর্সেস এর একটা অর্গানাইজেশন, এটার মধ্যে ওইগুলা ব্যাপক টাকা, এখানে কেন টাকা খরচ হবে। এটা ক্যান্ডিডেটরা ডিক্লেয়ার করবে, লিস্ট হবে, ভোটের দিন যে আমি যার পছন্দ তাকে আমি ভোট দিব। এখানে কার্ড বানানো, পোস্টার বানানো, বাসায় বাসায় যাওয়া, দেখা করা, কি দেখা যে কিভাবে করে, কেন করে, কি প্রয়োজন। আমি ডক্টর ইউনূসের উদাহরণটা আপনার কাছে টানলাম একটা কারণে। কেউ যদি আপনাকে ফোন করে অপমান করার দুঃসাহস দেখায়, কেউ যদি বলে যে আপনি কেন এইটা চান ওইটা চান, আপনি কি কাউকে বলেছেন যে তুমি যে আমারে ফোন করছো, আমি তো বিভিন্ন চ্যানেলে কথা বলি, আমি তোমার নামটা বলে দেব যে তুমি এখন খুনিদের কল্পি বাহক হিসাবে আমাকে থ্রেট করছো, আমি তোমার নাম এবং ছবিটা মিডিয়াতে দিয়ে দেব? আপনি কি এ ধরনের কথা কাউকে বলছেন? না, আমি যেটা বলেছি, আমি যেটা জানতে চাবো আপনাদের কাছ থেকে, কে কি সুবিধা পেয়েছেন গত 16 বছরে, এটা আপনারা পাবলিক করেন, তাহলে কিন্তু বেরিয়ে যাবে অনেক কিছু। মানে এবং কে কি সুবিধা নিয়েছেন, কিভাবে নিয়েছেন, আপনারা গত 16 বছর কে কেমন ছিলেন, এটা বেরোলেই কিন্তু বেরিয়ে যাবে। আর ওই যে যারা আর্মির যারা বেঁচে আসছে, যারা তারা কিভাবে বেঁচে আসলো, তাদের বিষয়টা যদি আইনের দৃষ্টিতে ইয়ে করা হয়, যাচাই বাছাই করা হয়, তাহলেও তাদের মুখ বন্ধ হয়ে যাবে। আমি দেখতেছি যে যারা সৈনিক লাইনে পলাতক ছিল, মানে বিডিআর এর বিভিন্ন ভাবে দেখা মাত্র, আমরা কয়েকটা ক্যাটাগরিতে কিন্তু ডিল করা হয়েছে অফিসারদের সাথে। এক দলকে দেখা মাত্র গুলি করা হয়েছে, মারা হয়েছে। এক দলকে মারার পরেও বেনেট করা হয়েছে, বেনেট চার্জ করা হয়েছে। তার মানে কোন ক্যাটাগরির এটা? ওয়ার্স্ট ক্যাটাগরি ছিল হচ্ছে মারাও যথেষ্ট না, গুলি মারাও না, তাকে বেনেট চার্জ করতে হবে, চোখ উপড়ে ফেলতে হবে। আর এক পার্টি ছিল যাদেরকে কটাঘাটে রাখা হয়েছে। আর এক পার্টি আছে যারা সৈনিক লাইনে ছিল, সৈনিকের বাসায় ছিল। এরা কারা? এদেরকে তো বিচারের আওতায় আনা উচিত। আমি যে সৈনিকরা অফিসার দেখলে মারতেছে, সে আমাকে কেন সৈনিক লাইনে নিরাপদে রাখতে পারবে? আমি 5 জনকে আমার দলের রাখতে পারি, কিন্তু 500 জন বা 100 জন তো আর আমার না, আমার পক্ষের না, সে আমাকে বাঁচাবে না। নিশ্চয়ই তার মানে একটা কোনো বিষয় ছিল। এই যে শামসের বিষয়টা, কর্নেল শামসের বিষয় বা তার অফিসারটা, তার সাথে কিন্তু তার 3টা অফিসার ছিল। আমি হয়তো নাম ভুল বলতে পারি, এই জিনিসটা আমি সংশোধন করব। আমার ভুল হলে সংশোধন করতে কোনো কারোর প্রতি আমার ব্যক্তিগত কোনো বিদ্বেষ নাই, কিন্তু 44 রাইফেল ব্যাটালিয়নের সিও এবং তার সাথে 3টা অফিসার ছিল, 3 জনই জীবিত বেঁচে এসছে। এদের নাম অবশ্যই ইট ইজ অন রেকর্ড। সুতরাং আমি যদি কালাম, সালাম, জামাল, ইশতিয়াক বলে থাকি, এটা ভুল হইতে পারে, বাট ইট ইজ অন রেকর্ড। অথরিটি যদি চায়, এই 4 জন অফিসার কিভাবে বেঁচে গেল বের করতে পারবে। কর্নেল শামসের ব্যাপারে আমি আপনার অনেক কনভারসেশন শুনেছি। এই লোকটা 44 ব্যাটালিয়নের
সিও ছিল, কমান্ডিং অফিসার ছিল, 44 রাইফেল। রাইফেলসের কমান্ডিং অফিসার ছিল। আমাকে একটা কথা বলেন, হোয়াট ইজ আর্মিস রেগুলেশন? বিটিআর এ যদি একবার কেউ ডেপুটেশনে যায়, তাকে যদি অন্যত্র কোথায় পাঠানো হয়, তাকে তো আর্মিতে প্রথম তাকে ফেরত নিতে হবে, তারপরে আর্মিতে কিছুদিন চাকরি করার পরে ফার্দার তাকে ডেপুটেশনে পাঠানো যেতে পারে। আর্মি রেগুলেশন তাই বলে, আমি কি ভুল বলছি? না না, এটা শুধু বাংলাদেশ আর্মি না, সব দেশের যে কোনো আর্মি, যে কোনো সার্ভিসেস এর রুল হচ্ছে, আপনি রেগুলার সার্ভিস থেকে অন্য কোথাও যদি পোস্টিং যান, এক্সট্রা রেজিমেন্টাল এমপ্লয়মেন্ট বলে বা ডেপুটেশন বলে। এক্সট্রা রেজিমেন্ট এমপ্লয়মেন্ট হচ্ছে উইদিন সার্ভিস, হেডকোয়ার্টার পোস্টিং টোস্টিং এগুলা। আর ডেপুটেশন বলে যখন আমি আর্মি থেকে বিডিআর এ আসলাম বা র্যাবে গেলাম, এটাকে ডেপুটেশন, এসএসএফ, এগুলো ডেপুটেশন। এই ধরনের কাজ হলেই একটা অফিসারের নিয়ম হচ্ছে একটা টেনিয়র সে ডেপুটেশনে যাবে বা ইয়ারিতে যাবে, আবার ফেরত আসবে তার ইউনিটে বা তার যেখানে তার রিয়েল পে, স্যালারি, ইউনিফর্ম যে কারণে সে করছে, সেই জায়গায় তাকে ফেরত এসে আবার তাকে রেগুলার মিলিটারিতে কনভার্ট করে নিয়ে আবার সেকেন্ড টাইম সে আবার যেতে পারবে। কিন্তু এই শামসের ক্ষেত্রে আমরা দেখলাম 26 তারিখে বিকালবেলা সে সুন্দর ডিজিএফআই এর একটা সাদা গাড়িতে চড়ে সে যমুনাতে গেল। এখন এখানে একটা কথা ছিল যে তাকে সে যখন ডিজিএফআই এর গাড়িতে উঠে, তখন র্যাবের যে ডাইরেক্টর ডিডিজি অপারেশন, সেও ওখানে ছিল, তার তত্ত্বাবধানে গেছে। এটা সত্য হইতে পারে, নাও হইতে পারে, কারণ ওখানে আরো উইকনেস আছে যারা এটাকে কেউ অস্বীকার করলে বাঁচতে পারবে না, বিকজ ওখানে অনেক লোক ছিল যারা ওই সময়কার সিচুয়েশনটা রেকর্ডেড রাখছে, মেমোরিতে আছে। সুতরাং ডিজিএফআই জিপ, সাদা জিপে উঠছে, এটা প্রুভড। কিন্তু তাকে কে উঠায় দিয়েছে, কার তত্ত্বাবধানে গেছে, এটা যদি দেন কর্নেল শামস না হয়ে থাকে, বর্তমানে লেফটেন্যান্ট জেনারেল শামস, নিশ্চয়ই অন্য কেউ একজন ছিল, হি ক্যান বি আইডেন্টিফাইড। এটাই এই শামসের ব্যাপারটা, ইটস এ রিয়েল। এটার ব্যাপারে আরেকটা বিষয় আমার বলা, সত্যিকার অর্থে এই শামস বা 44 রাইফেল ব্যাটালিয়নকে যদি আর্মি অ্যাক্টের আওতায় বিচার করা হতো, তাহলে বিডিআর এর সম্পূর্ণ এই বিদ্রোহের বিচারটা খুব সহজ হয়ে যেত। এটাতে মিলিটারি অফিসার, টোটাল ইন্টেলিজেন্স এজেন্সিতে যারা আছে, সবার ফেলিয়রটাকে এক ট্রায়ালের আন্ডারে আনা যেত। কিন্তু এই বিষয়টা, মানে আমার সব থেকে কষ্ট লাগে যে আমাদের সর্বোচ্চ বিচার ব্যবস্থা, সুপ্রিম কোর্ট, অ্যামিকাস কিউরি, কেউ কিন্তু এই অফিসারদের এই বিষয়টা অ্যাড্রেস করে নাই। আমি মনে করি না যে এটা ভুল বা এটা ল্যাপস। ইট ওয়াজ এ ডেলিবারেট অ্যাক্ট বাই অল দোজ পিপল যারা বিচারকের ভূমিকায় ছিল সেই সময়। হতে পারে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, অথবা যে কোনো কোর্টের, যারা এই 44 রাইফেল ব্যাটালিয়ন বা যে অফিসাররা যাদের রোলটা ক্লিয়ারলি আইডেন্টিফাইড যে তারা এই বিদ্রোহ বা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, তাদেরকে কোনো ব্যবস্থা না নিয়ে তাদেরকে নির্বিঘ্নে চাকরি করে সসম্মানে অবসর যেতে দিয়েছে। আমি মনে করি তাদেরকেও কোশ্চেন করা উচিত এবং বিচারের আওতায় নেওয়া উচিত। আপনার কি মনে হয়, আপনাদের গান শুনতাম না জ্যাকব ভাই, বিচারপতি তোমার বিচার করবে যারা, এই বিচারপতিদেরও মনে হয় বাংলাদেশে বিচার করার সময় আসছে। পরিস্থিতি বা এই বিচার ব্যবস্থা সম্পূর্ণ এই সবকিছুর এত দুরবস্থা হতো না যদি আমরা শুধু বিচার ব্যবস্থাটাকে ঠিক রাখতে পারতাম। ওকে, আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি, কর্নেল শামসের সাবজেক্টে তাকে ওখান থেকে ডিজিএফআই পিকআপের কথা বলেছেন, যা সে যমুনায় গেছে, এ ধরনের কনভারসেশন এবং এ ধরনের আলাপ আলোচনা আমি তৎকালীন হাসিনা শেখের সাথে চাকরি করেছে তার অফিসিয়ালদের, এই মুহূর্তে আমি তার নাম উল্লেখ করলাম না, সে নিজে বলেছে শামস যমুনায় এসে হাসিনার সাথে দেখা করেছে। এবং যখন হাসিনা, তার যে ফোনটা, অফিসিয়াল ফোনটা, ওটাও লোকেট করা হয়েছে যমুনাতে, সে অস্বীকার করলে পারবে না তো। মানে র্যাব তার ফোনটা লোকেট করছে যমুনাতে, সে কোথায় গেছে কেউ দেখে নাই, কিন্তু তার ফোনটা লোকেট করা হয়েছে, পরবর্তীতে তাকে ফিজিক্যালি লোকেট করা হয়েছে। ওকে, তো তাইলে একটা সাবজেক্ট আপনি বললেন, কর্নেল শামসকে বিডিআর থেকে আর্মিতে ব্যাক করানো হয় নাই, তাকে হাসিনার সাথে দেখা করার পরে তাকে আমেরিকায় পাঠানো হয়েছে। আমেরিকা অনেক পরে আমেরিকায় পাঠানো হয়েছে, অনেক পরে। সে ওখানে এসএসএফ এ তার পোস্টিং হয়, এসএসএফ এ সে জয়েন করে। এসএসএফ এর জয়েনিং এর প্রসিজিয়ার কিন্তু অনেক লম্বা।
এই জিনিসটা ডকুমেন্টেড আছে, এটাও চেক করতে হবে যে তার পোস্টিং অর্ডারটা আগে হয়েছিল, সে জয়েন করে নাই বিডিআর এর প্যারেড উপলক্ষে, নাকি সেই 26 তারিখে যাওয়ার পরে তার পোস্টিং অর্ডারটা হয়েছে। এটা একটা বিষয়। যদি হয়ে থাকে এটা অনিয়ম, যেহেতু সে বিডিআর থেকে এসএসএফ এ গেছে। তারপরে সে ওখানে একটা র্যাঙ্ক প্রমোশন পেয়েছে, কিন্তু ওখানে নির্বিঘ্নে চাকরি করার পরে সে কর্নেল হয়ে এনএসআই তে পোস্টিং হয়েছে তার, এবং এনএসআই থেকে সে ব্রিগেডিয়ার র্যাঙ্কে পদোন্নতি নিয়ে সে আমেরিকায় গেছে একটা ডিপ্লোম্যাটিক পোস্টে। ওকে, তো আপনার কাছে মনে হয় যে কর্নেল শামসের ক্ষেত্রে যে প্রমোশন গুলো হয়েছে, যে পোস্টিং গুলো হয়েছে, আপনার কি মনে হয় এটা আর্মির বিধি অনুযায়ী হয়েছে, নাকি আর্মির বিধিকে ভঙ্গ করা হয়েছে? না না, এইটা তো শুধু বাংলাদেশ সামরিক বিধি না, এটা যদি ইন্ডিয়ান আর্মি বলি, পাকিস্তান আর্মি বলি, ব্রিটিশ বলি, আমেরিকান বলি, যে কোনো বিধিতেই যে ইউনিট বিদ্রোহ করে তার সিওকে তো ওই ইউনিটের সৈনিকের যে ম্যাক্সিমাম পানিশমেন্ট হয় তারও তাই হতে হবে। আপনি ব্যক্তি হিসাবে মনে করেন কিনা বিডিআর হত্যাকাণ্ডের সাথে কর্নেল ব্রিগেডিয়ার জেনারেল শামস সরাসরি ইনভলভ ছিল? নিঃসন্দেহে। এতে আপনার মনের মধ্যে কোথাও কোনো সন্দেহ কাজ করে না? মানে তার কিছু কথা স্পষ্ট প্রমাণ করে, সে বলেছে যে সে একটা জেসিওর বাসায় লুকিয়েছিল, কিন্তু সে সৈনিকদের কার্যকলাপের যে ডেসক্রিপশন দিয়েছে কমিশনের সামনে তার স্টেটমেন্টে, সেটাতে স্পষ্ট প্রমাণ হয় যে সে ওই যে গাড়ির থেকে সৈনিকরা নেমে অফিসারদেরকে গুলি করছে এবং মাস কিলিং করছে, সেটা গাড়ির পাশেই সে দাঁড়ানো ছিল। সে যা বলছে যে গাড়ির মধ্যে কয় বাক্স অ্যামুনিশন ছিল, অ্যামুনিশন তো বক্সের মধ্যে, কাঠের সিল বক্সের মধ্যে থাকে, ওইটার মধ্যে আবার একটা টিন বক্সে এটা সিল করা থাকে, ওটাকে কাটতে হয়। তো সুতরাং এই সিচুয়েশনটা সে ডিসক্রাইব করছে যে এই একটা পিক আপ আসে, ওটার মধ্যে 27টা বক্স ছিল, ওটার মধ্যে 3টা বক্স খোলা ছিল, ওইটার থেকে ক্লিপে 10টা করে অ্যামুনিশন সবাইকে দেওয়া হয়েছে, তারপরে ওইটা দিয়ে সৈনিকরা ফায়ার করছে। এই ডেসক্রিপশন কে দিবে যদি সে পিক আপের পাশে দাঁড়ানো না? পার্টিসিপেন্ট। ওকে, গট ইট। অ্যানাদার কোয়েশ্চেন, ক্যাপ্টেন তানভীর হায়দার নূরকে রংপুর থেকে পোস্টিং করা হয়েছে ঢাকায়। জি। ঢাকায় ক্যান্টনমেন্টে যদি পোস্টিং করা হয়ে থাকে, আর্মিতে না নিয়ে তাকে কেন আবার বিডিআর হেডকোয়ার্টার পিলখানায় খুব তাড়াহুড়া করে পাঠানো হলো? আপনার কি মনে হয়? এরকম তো আমি এই জন্যই কিন্তু একটা এর আগের একটা ইন্টারভিউতে আমি বলেছি যে সত্যিকার অর্থে জুলাই আগস্ট 2008 সাল থেকে জেনারেল মঈনের ভারত সফর বা ওই 6 ঘোড়া আনার পর থেকে যখন তারা সিদ্ধান্ত নেয় যে আওয়ামী লীগকে নিয়ে আসবে ক্ষমতায়, তখন থেকেই কিন্তু আর্মির মধ্যে 3 সার্ভিসের মধ্যে অ্যাডজাস্টমেন্ট শুরু হয়। একটা হয় যে আওয়ামী লীগের পছন্দের অফিসারদেরকে ভাইটাল পজিশনে প্লেস করা হয়, এবং যাদেরকে এই বিডিআর হত্যাকাণ্ডের ভিকটিম করা হবে তাদেরকেও তাড়াহুড়া করে বিডিআর এ অ্যাডজাস্ট করা হয়, এবং এই ধরনের আইন কানুন ভেঙে র্যাব থেকে বিডিআর এ পোস্টিং, এটাও তো আইনের ব্যাপার। গুলজারের ক্ষেত্রে যেটা হচ্ছে, এবং তাকে বলা হয়েছে যে তুমি এখনই ক্লিয়ার, মানে তাকে হ্যান্ডিং টেকিং করতে দেয় নাই, তার রিপ্লেসমেন্ট যে বলছে তোমার হ্যান্ডিং টেকিং লাগবে না, তুমি চলে যাও। তারপরে সে আগের দিন গেছে, এরকম অনেকগুলো অফিসার আছে। ইট ইজ ভেরি মাচ অন রেকর্ড। মানে যদি বর্তমান তদন্ত কমিশন এই বিষয়টার প্রতি দৃষ্টি দেয় যে কতগুলো অফিসারকে এই গত তার আগের 6 মাসে বিডিআর এ পোস্টিং করা হয়েছে নিয়ম ভেঙে, এবং তাদের ব্যাকগ্রাউন্ডটা কি, তারা প্রফেশনাল, তারা অনেস্ট, তারা রিলিজিয়াস মাইন্ডেড, সিম্পল, এদেরকে আনা হয়েছে। এদেরকে ডেলিভারেটলি বিডিআর এ ক্লোজ করা হয়েছে, তাদেরকে প্যারেডের উপলক্ষে ঢাকায় আনা হয়েছে, কিছু আনা হয়েছে পোস্টিং করে আর্জেন্ট বেসিসে যে তোমাকে এখনই জয়েন করতে হবে। তারা ওই 23 তারিখে জয়েন করেছে। ইউনিফর্ম বানাতে হলে বিডিআর এর যে টেইলার সে পারবে না, তাকে বাইরে সিভিল টেইলারকে দিয়ে ইউনিফর্ম বানিয়ে পরের দিন হাজির করা হচ্ছে। তো এইগুলা অত্যন্ত অস্বাভাবিক এবং রীতিমতন নোটে নেওয়ার মতো বিষয়, ওভারলুক করার মতো কোনো বিষয় না। এই বিষয়গুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করলেই বোঝা যাবে যে এদেরকে কে মানে ঘাড়ে ধরে নিয়ে বিডিআর এ জয়েন করালো এবং দরবারে হাজির করে মৃত্যু নিশ্চিত করলো। আমি যদি আমার এটা লিমিট আমি ক্রস করছি কিনা আমি জানি না, এবং আপনি ওই পজিশনে বসে এই মন্তব্য করতে পারবেন কিনা জানি না। আপনি একটা কথা বলছেন
জেনারেল মঈনের সময়ে আপনার কিছু সিনিয়র কলিগ, আপনার চেয়েও সিনিয়র, যাদের কয়েকজনের সাথে আমার কথাবার্তা হয়েছে, ওই সময় একটা কথা আছে, 650 জন আর্মি অফিসার, বেসামরিক কর্মকর্তা, এ ধরনের 650 জন মানুষকে ওত নেওয়ানো হয়েছে রয়ের। এটা কি আপনার কাছে স্রেফ একটা রিউমারের মতো মনে হয়েছে, নাকি কথাগুলো আপনার কাছে এই মুহূর্তে সঠিক মনে হয়? এটা এরকম একটা ঘটনা ঘটেছে আপনার ওই জেনারেল মঈনের ভিজিটের পরে, এবং যেটার একটা উইটনেস হচ্ছে কর্নেল হাসিন নিজে। কর্নেল হাসিন তার স্টেটমেন্ট বলেছে যে আমি রয়ের সাথে কাজ করব না। কর্নেল হাসিনেরও কিন্তু বিডিআর এ থাকার কথা, আমি এটাও বলেছি, তার পদক নিতে যাওয়ার কথা। মানে লাকিলি যেহেতু আল্লাহ তার হায়াত রাখছে, তার চিঠি, পদক নিবে এই চিঠিটা গেছে চিটাগং এ, কিন্তু বাই দিস টাইম সে পোস্টিং নিয়ে চলে গেছে ময়মনসিংহ। কর্নেল হাসিন ছিল ময়মনসিংহ এ, চিঠি চলে গেছে চিটাগং, তার আগের প্লেস অফ পোস্টিং এ। ওই চিঠিটা যদি সে চিটাগং থাকলে অথবা চিঠি ময়মনসিংহ গেলে কিন্তু আজকে আমরা 58 জন শহীদের নিয়ে কথা বলতাম। তো আপনি কি এই রিউমারটার কথা শুনেছেন যে 650? আগেই শুনেছি, সেই সময় শুনেছি এবং পরবর্তীতেও শুনেছি। আচ্ছা, তো এটা একটা প্রশ্ন। এবং আরেকটা প্রশ্ন, আমি কি ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি আপনাকে জিজ্ঞাসা করতে পারি কিনা যে জেনারেল মঈন সে এই যে মাস্টার মাইন্ড, এই বিডিআর পিলখানা ম্যাসাকারের যারা কাজ করেছে, মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছে, হি ইজ ওয়ান অফ দ্য আর্কিটেক্ট অফ বিডিআর পিলখানা ম্যাসাকার। আমি যদি এই কথাটা বলি, কথাটা কি আপনার কাছে লজিক্যাল মনে হয়, নাকি আপনার মনে হয় আমি জাস্ট একটা রিউমার নিয়ে নাড়াচাড়া করছি? না, আমি অ্যাটলিস্ট আপনাকে রিউমার বলবো না, কেননা জেনারেল মঈনের সাথে আমার আগেও চাকরি করার অভিজ্ঞতা আছে। 96 সালে জেনারেল নাসিম যখন অভ্যুত্থানের চেষ্টা করেন, তখন উনি সাভারের ব্রিগেড কমান্ডার ছিলেন। তখন সাভারের দায়িত্ব জেনারেল নাসিম চাচ্ছিলেন, সাভারের জেনারেল মঈন তার ইউনিট অফিসার ছিল সেকেন্ড বেঙ্গলের, সেই হিসেবে ওনার দাবি ছিল মঈন তার ইউনিট নিয়ে, ব্রিগেড নিয়ে ঢাকায় যাবে তাকে সাপোর্ট করতে। এই পরিস্থিতিতে যখন সাভারে আমরা সিদ্ধান্ত নিলাম যে না, জেনারেল নাসিমের অ্যাসোসিয়েটসরা দেশের জন্য বা সত্যি আর্মিতেও তাদের চরিত্র বা তাদের রেপুটেশনটা মোটেও ভালো ছিল না, সুতরাং তাদের হাতে যদি ক্ষমতা যায় এটা দেশের জন্য ভালো হবে না। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে না, আমরা এই অভ্যুত্থানকে সাপোর্ট করবো না 9 ডিভিশন থেকে। আমরা কিন্তু জেনারেল ইমামকে বাধ্য করছিলাম যে আপনি জেনারেল নাসিমকে সাপোর্ট করতে পারবেন না। তখন তাকে জেনারেল মঈনকে দায়িত্ব দেওয়া হয়, আপনি ময়মনসিংহ থেকে যে ব্রিগেডটা আসছে তাদেরকে আপনি থামানোর জন্য জয়দেবপুর যাবেন। এই আদেশটা 2 জন ব্রিগেড কমান্ডারকে, আর্টিলারি কমান্ডারকে দেওয়া হয় আরিচা যে বগুড়া এবং যশোরের যে ডিভিশন ট্রুপস যাদের আসার সম্ভাবনা ছিল নদী পার হয়ে, সেটা হোল্ড করার জন্য আরিচা যাবে আর্টিলারি। আর ইনফ্যান্ট্রি ব্রিগেড 81 ব্রিগেডের দায়িত্ব ছিল জয়দেবপুর যাবে। এই আদেশটা আমরা 8:30টার সময় দেওয়ার পরে জেনারেল মঈনকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। আর্টিলারি ব্রিগেড তার ইউনিটকে আরিচা পাঠিয়ে দিয়েছে, তারা সব ফেরি দুই পার ওই দিক থেকে অপোজিট সাইড থেকে ক্লোজ করে আরিচায় ক্লোজ করার পরেও আমরা জেনারেল মঈনকে খুঁজে পাইনি। হি ওয়াজ নট অ্যাভেলেবল অন ফোন। উনি ডিবেট কোয়ার্টার থেকে আদেশ নিয়ে তারপরে হি গট লস্ট। তারপরে আমাকে একটা অফিসারকে, আমার স্টাফকে পাঠাতে হয়েছে একটা ওয়াকি টকি দিয়ে, যে তুমি ওনাকে খুঁজে বের করে ওনার হাতে ওয়াকি টকিটা দিবা, জিওসি কথা বলবে। এবং তারপরে ওনাকে একটা সৈনিক লাইনে একটা রুমের মধ্যে পাওয়া গেছে। সৈনিক লাইনে? জি জি জি, এটা জাতির কাছে মনে হয় এটা আজকে প্রথম ডিসক্লোজ হলো। এরকম একটা অফিসার সেনাপতন হয়েছে আমাদের দেশে। সেনাবাহিনীর বর্তমান অবস্থার আমি পিছনের কারণটা বলছি। আজকে আপনি যেটা বললেন যে জেনারেল মঈন এটার পিছনে কারণ কিনা, এরকম একটা যে ব্রিগেডিয়ার হিসেবে যে এরকম ব্যবহার করতে পারে, সে একটা সেনাবাহিনীকে লিড করেছে, ওই অবস্থানে সে পৌঁছাইছে, এটাই তো সব থেকে দুর্ভাগ্য আমাদের জন্য। শুধু উনি না, ওনার সাথে যে ব্যাটালিয়ন কমান্ডার ছিল, হি অলসো বিকেম, আনফরচুনেটলি হি অলসো বিকেম দি চিফ অফ আর্মি স্টাফ অফ দিস আর্মি। তো এরকম 2 জন
কি তার অফিসার যারা রিমেন লস্ট। আপনি কি আজিজের কথা বলছেন না শফির কথা বলছেন? জেনারেল মুবিনের কথা বলছি আমি। ওকে, তো উনি সৈনিক লাইনে কি করছিলেন? মানে যখন এভাবে পালিয়ে গেলেন উনি সৈনিক লাইনে কি? যাতে আমরা ফোনে তাকে না পাই। ওয়াও। তো মানে উনি কোথাও ব্যস্ত আছেন, অফিসে পিএ ফোন ধরছে, স্টাফরা ওনার খোঁজ দিচ্ছে না, উনি নাই। রেড টেলিফোন ধরার কথা, রেড টেলিফোনে উনি নাই। He remained lost for about 2 hours. So after that, once you send someone with a walkie-talkie, they find him in a soldier's mat or somewhere. এবং with an order that this walkie-talkie should be in the hand of Brigadier Moin and it must not be handed over to anybody else. And then onward তাকে আমরা ধরতে পারছি। এবং ওই ওয়াকি-টকি পৌঁছানোরও প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পরে উনি ওনার ট্রুপস নিয়ে বের হয়েছেন। ওনার আদেশ ছিল একটা ব্রিগেড মানে মিনিমাম 500 থেকে 700 ট্রুপস নিয়ে বেরোনো। আনফরচুনেটলি উনি বেরিয়েছিলেন মাত্র 79 ট্রুপস নিয়ে। এগুলো ইতিহাস কিন্তু বাংলাদেশে। আমাদের আজকের পরিণতি কিন্তু একদিনে হয় নাই। ওকে, এখন এবং এরকম একটা কন্ট্রিবিউশনকে কোন রকম রিলেশনে না নিয়ে ওনাকে সেনাপ্রধান করতেছে। ওনার থেকে আমরা কি আশা করতে? বাংলাদেশের রাজনৈতিক দলের ব্যর্থতা নিয়ে কথা বলতে গেলে আমি আর আপনি আমাদের এই টক শো 1 মাসেও শেষ হবে না। তবে একটা বিষয় আবার আমি অন্য একটা সাবজেক্টে হাত দিতে চাচ্ছি না। এই বিষয়গুলো আমি আপনাকে একটা বিষয় বলি যে এই 96 সালের 20 মের ঘটনাটা আমি পার্সোনালি ইনভলভ ছিলাম এই কাজগুলো করানোতে। এই জন্য আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো পরে শেখ হাসিনা অল্প দিনের মধ্যে 3-4 দিনের মধ্যে উনি 9 ডিবে আসলেন অ্যাড্রেস করতে, প্রাইম মিনিস্টার। এবং উনি বিকালবেলা চলে গেলেন, পরদিন সকালবেলা আমার বদলি আদেশ পেলাম। জিওসি না, কিন্তু কোন ব্রিগেড কমান্ডার না, আপনাকে বদলি করা হইলো। সাথে পরদিন সকালবেলা আমরা অর্ডার পেলাম পোস্টেড আউট। মানে তারা সাভারে এসে জানলো যে ওই 20 মের কে ঘটনাটার মূল কারিগর কে ছিল। কারো লজ্জাও লাগে নাই, জিওসি বলেও নাই যে আমার স্টাফ সে কেন যাবে, যেতে হলে আমি যাব। ওই আর্মি না বাংলাদেশের। জেনারেল মঈনকে যখন আর্মি চিফ বানানো হলো, তার এই বোর্ডে বা তৎকালীন বিএনপি গভর্নমেন্টকে অথবা বেগম জিয়াকে মঈনের এই রেকর্ড নিয়ে, তার এইভাবে পালিয়ে যাওয়া নিয়ে, তার এই কর্মকাণ্ড নিয়ে তাকে কেউ ব্রিফ করে না? কে ব্রিফ করবে? কেউ কি শুনতে চাইছে? ওকে, তৎকালীন একটা কথা আছে, সাইদ ইস্কান্দার বেগম জিয়ার ভাই তাকে আর্মি চিফ বানিয়েছে এবং কোনো প্রোটোকল সেখানে মেনটেন করা হয় না। তারা মনে করেছে মঈন সেফ, এই জন্য তাকে আর্মি চিফ বানানো হয়েছে। ওয়াজ ইট ট্রু? আমি তো আর কোনো ক্রাইটেরিয়া দেখি না। আরেকটা কথা আমি জানি না আপনার কানে এসে কিনা, জেনারেল মঈন কোনো কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে পছন্দ করতেন না, কারণ হি ওয়াজ ভেরি ক্লোজ টু ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফ। এই সম্পর্কে কি আপনার কোনো ধারণা আছে? এটা আমি চাকরিতে জয়েন করার অনেক আগের ঘটনা। উনি বেসিক্যালি একটা সেলফিশ এবং কাওয়ার্ড অফিসার, আমি যতটুকু দেখেছি 2 বছর। আপনি কি জানেন এই মুহূর্তে ফ্লোরিডাতে জেনারেল মঈন যে খাটের উপরে ঘুমোচ্ছে, ওই খাটটা পার্বত্য চট্টগ্রাম থেকে চুরি করে আনা কাঠ দিয়ে তৈরি খাট বানানো হয়েছে। ওই খাট বাংলাদেশ থেকে শিপে করে ফ্লোরিডা এনে এখন ওই মঈন ওই খাটের উপরে ঘুমোচ্ছে। আপনার কাছে কেউ বলেছে? আপনি এ ধরনের কোনো কথা শুনেছেন? আমি এই টক শোতে হয়তো কোনো সময় শুনছিলাম, আপনি যদি অতীতে বলে থাকেন। আর কারো কোন একটা টক শোতে শুনছি আমি। গেস হোয়াট, উনি এখানে এসে নাটক করলেন যে ওনার ক্যান্সার, উনি বললেন ওনার এইটা ওনার ওইটা, উনি বেসমেন্টে থাকেন। পরবর্তীতে দেখা গেল তার রাজকীয় অবস্থা ফ্লোরিডায়, এখন সেখানে আছে এবং ওই বিছানায় শুচ্ছে। ওকে, আমি অন্য একটা সাবজেক্টে যাই, এই বিষয়ে আমি ব্যাক করব। কমরেড সিরাজ সিকদার তাকে অ্যাসাসিনেট করছে ডিউরিং দ্য টাইম অফ শেখ মুজিবুর রহমান। কমরেড সিরাজ সিকদারের মৃত্যুর বেনিফিশিয়ারি তার সন্তানরা না, তার বেনিফিশিয়ারি
সিরাজ শিকদারের ভাই বোনরা, যারা পরবর্তী সময় লাখপতি, কোটিপতি, মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার হয়ে এখন বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করে। অর্থাৎ তার ভাইয়ের মৃত্যুর কোনো বিচার চায় না, সরকারের কাছ থেকে ফায়দা নিয়েছে সিরাজ শিকদারের ভাই বোনরা, শামীম শিকদার, আরো কি কি শিকদাররা আছে, শিকদার গ্রুপ, বিশাল কিছু মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার। অর্থাৎ তার ভাইয়ের মৃত্যুকে তারা বিক্রি করেছে, মার্কেটিং করেছে। এখন ইদানিং বিডিআর পিলখানা ম্যাসাকারে যারা মারা গেছে তাদের আত্মীয় স্বজনরাও নাকি এই ব্যবসা শুরু করেছে। আপনি কি এই কম্প্যারিজনের সাথে একমত, নাকি আপনি একমত না? না না, আমি যেটা বাজারে যেটা চালু আছে কথা, সেটা হচ্ছে যে তোমরা হাজবেন্ড বা তোমার বাবা মাকে তো হারাইছো, তাকে তো ফেরত পাবে না। সুতরাং এখন তোমরা ভালো থাকো, কোঅপারেট করো, আমাদের বিরোধী কিছু বলো না, আর আমাদের পক্ষে থাকো, উইল কিপ ইউ হ্যাপি। কি দরকার বলো, আমরা তোমাদের রিকোয়ারমেন্ট পুরো করবো, এই ধরনের ল্যাঙ্গুয়েজ। তো সেম ল্যাঙ্গুয়েজ তো শামীম শিকদার অন্যান্য শিকদারদের সাথেও ব্যবহার করা হয়েছে, যে তোমাদের সিরাজ শিকদারকে আর ব্যাক করানো যাবে না, এখন তোমরা ভাই বোন যারা আছো তোমাদেরকে খেদমত করা হবে। সাবজেক্টটা তো এরকমই ছিল, সেমই তো ছিল। আমি বলতেছি তো, এটা এখানে চালু আছে। এখন এটা বাংলাদেশে তো অনেক কিছু এখন লিগাল হয়ে গেছে, অনেক অনিয়ম, অনেক ঘুষ বলে কোনো ঘুষ কথা নাই। এখন ওটা হচ্ছে যে আমি আপনার একটা কাজ করে দিলাম, এর বিনিময়ে আপনি দিয়েছেন, আমার ভাই। কেউ একজন, এটা কি সত্যি কথা যে ক্যাপ্টেন তানভীর হায়দার নূরের ডেড বডি পাওয়া যায় না? ইজ ইট ট্রু? 100% গাজদালি দুইটা ডেড বডি পাওয়া যায়, দুইটা ডেড বডি বার্ন করা হয়েছে। আসলে ইনফ্যাক্ট পুরো সবগুলো ডেড বডি পোড়ানোর কথা ছিল, যাতে ওই আইনের দৃষ্টিতে তারা কিন্তু পুরা লিগাল অ্যাসপেক্টটা কনসিডার করে আসছে যে ডেড বডি না পাওয়া গেলে কাউকে হত্যার আসামি করা যাবে না। ডেড বডি নাই, সুতরাং তো এখানে কোনো হত্যাকাণ্ড হয় নাই। দ্যাট ওয়াজ দি কনসেপ্ট। প্লাস এরা এই ফ্যামিলি গুলাও ক্লেম করতে পারবে না যে আমার হাজবেন্ডের বেনিফিটস গুলো দেয়। এটা কিন্তু ইট ওয়াজ এ হিউজ কনস্পিরেসি। এটা যদি সাকসেসফুল হতো তাহলে কিন্তু একটা ডিজাস্টার হয়ে যেত বাংলাদেশে। মানে আপনি একজন ব্রিগেডিয়ার জেনারেল, আপনি উচ্চ পদস্থ একজন কর্মকর্তা, আপনি নিজেও জানেন যে ক্যাপ্টেন তানভীর হায়দার নূরের ডেড বডি পাওয়া যায় না, আর একজন কার কথা বলছেন তার ডেড বডিও পাওয়া যায় না, উনি কে? ক্যাপ্টেন গাজ্জালি। ক্যাপ্টেন গাজ্জালি। এখন আমাকে একটা বলেন, তাইলে ক্যাপ্টেন তানভীর হায়দার নূরের একটা, ওকে, ক্যাপ্টেন তানভীর হায়দার নূরের একটা কবর বানানো হয়েছে, কবরে কাকে মাটি দিছে? তার ওয়াইফ তো বলছে যে তার হাইট এবং বয়স কোনোটার সাথে তার মিল নেই। এটা প্রয়োজন ছিল না, যেহেতু দুইটা ডেড বডি বার্নড, এটা তো কমিশনও জানতে পেরেছে, সুতরাং তাকে এই বুঝটা দেওয়ার প্রয়োজন ছিল। হয়তো এটা চিন্তা করছে যে যেহেতু ডেড বডি বার্ন বললে ওই ক্লেমসটা তাকে দেওয়া যাবে না, ওই জন্য হয়তো তাকে একটা ডেড বডি, বাট একজনের ডেড বডি ভুল দেওয়া মানে কিন্তু আরেকজনকে ডিপ্রাইভ করা। কিন্তু 74 ডেডস, আমি 74 ডেডস এর মধ্যে একটা সোলজারের বডি আমি একজনের হাজবেন্ড হিসেবে দিয়ে দিলাম। এটা তো আমি মনে করি অন প্রিন্সিপাল শি ওয়াজ রাইট নট টু অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট দ্যাট বডি অ্যাজ হার হাজবেন্ডস বডি। তার একটা রিজনেবল আনসার দেওয়া দরকার ছিল, স্যাটিসফ্যাক্টরি আনসার দেওয়া দরকার ছিল, যেহেতু প্রুভড আছে ঘটনা যে ডেড বডি বার্ন হয়েছে। তানভীর হায়দার নূরের স্ত্রীকে বিভিন্ন জায়গায় এখনো ধমকি দেওয়া হচ্ছে। আপনি একজন ব্রিগেডিয়ার জেনারেল রিটায়ার্ড, আপনি একজন পুরুষ মানুষ, আপনাকে যদি বিভিন্ন জায়গায় এভাবে হুমকি ধামকি দেওয়া হয়, ইন্টিমিডেট করা হয়, তাইলে তানভীর হায়দার নূরের স্ত্রীর উপরে কি যাচ্ছে আপনি কি অনুমান করতে পারেন? এতদিন রেজিস্ট করতে এগুলো, তাকে পাগল করা হয়েছে, তাকে বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া হয়েছে, মানে তার মানসিক অবস্থা যে এখনো সে সুস্থ আছে, এটাই আমার কাছে অবাক করা বিষয়, যেভাবে তাকে তার উপরে চাপ সৃষ্টি করা হয়েছে। এই জেনারেল তারেকের ওয়াইফ তাকে পার্সোনালি তার সাথে ডিল করছে, খুব অ্যাগ্রেসিভলি তার সাথে ডিল করছে, তাকে যখন নিয়ন্ত্রণে নিতে পারে না। একজন মানুষ যখন অন্যায়কে সহ্য করতে পারে না, একজন মানুষ একটা অন্যায়কে যখন মেনে নিতে পারে না, ওই মানুষটাকে
পাগল বানিয়ে তাকে বলা হচ্ছে ইউ বিকাম মেন্টালি হ্যান্ডিক্যাপ, তোমাকে প্রস্টিটিউট বানানো হবে সবার সামনে, এ ধরনের ধমকি যদি দেয়, এই মহিলার উপরে কতটা অন্যায় অবিচার হয়েছে। তারপরে যদি ওয়াকারের অফিস থেকে বলা হয় যে তুমি কারোর সাথে কথা বলতে পারবা না, আমি কি এখন ধরে নেব যে এই যেসব কাজগুলো হয়েছে এর সাথে বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান সরাসরি এগুলোর সাথে জড়িত বা এই মুহূর্তে এগুলোকে কনসিল করার চেষ্টা করছে? আমি যদি এ ধরনের দোষারোপ করি এটা কি খুব অন্যায় হবে? আমি এভাবে, এটা আমার পক্ষে বলা তো বেশি, আমি কিভাবে এটা শনাক্ত করবো? যার সাথে বিহেভ করছে উনি যদি স্বীকার করেন তাহলে বলতে পারবেন। আমি শুধু দর্শক হিসেবে বা কান শোনা কথা বলতে পারি। বাট পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে যেন পরিবারের সাথে সমানভাবে ডিল করা হচ্ছে না। কেস টু কেস বেসিসে এক একজনের সাথে এক এক রকম ডিল করা হচ্ছে, যেটাই এই ডিসপ্যারিটি বা এই ডিসকন্টেন্টটা সৃষ্টি করছে এবং ভুল বোঝাবুঝি সৃষ্টি করছে। কিছু মানুষকে অতিরিক্ত হয়তো সুবিধা দিয়ে তাদেরকে দিয়ে ব্যবহার করা হচ্ছে অন্যদেরকে সাপ্রেস করার জন্য, ধামকি দিয়ে কথাবার্তা, বিভিন্ন রকম হুমকি ধামকি দিয়ে চুপ রাখতে। সেই ধামকির শিকার আমিও হয়েছি। সেটা আমি বললাম যে আমাকেও বলা হচ্ছে যে আপনি কেন এত দাবি কেন আপনার। আপনাকে আমি এই মুহূর্তে একটা আনইউজুয়াল প্রশ্ন করব। ধরেন আপনি এই মুহূর্তে জেনারেল ওয়াকার, আপনি নিজে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান, আপনি কি করতেন? প্রথম কথা হচ্ছে যে শহীদ পরিবার আমার দৃষ্টিতে সবাই সমান। প্রত্যেকে তার হাজবেন্ড বা বাচ্চা তার বাবাকে হারিয়েছে, ওয়াইফ তার হাজবেন্ডকে হারিয়েছে, বাবা তার হাজবেন্ড। মানে একটা স্টেজে আমাকে যে বেনিফিটস গুলো আমরা দিয়েছি তার সাথে একটা রেশনালিটি থাকা উচিত ছিল। বাট ভেরি আনফর্চুনেট যে চেহারা দেখে বেনিফিটস গুলা কম বেশি করা হয়েছে। কাউকে প্লট দেওয়া হয়েছে, কাউকে 2টা ফ্ল্যাট দেওয়া হয়েছে, কাউকে 1টা ফ্ল্যাট দেওয়া হয়েছে। আবার আমার কথা হচ্ছে যে আমি যখন টাইম অফ ইনসিডেন্টস ভিকটিম হিসেবে আমাকে একটা রিওয়ার্ড দেওয়া হবে। আমি 5 বছর পরে বিয়ে করলাম, আমার থেকে একটা ফ্ল্যাট নিয়ে নিবে? এটা কি সিভিলে কোথাও হয় না। কিন্তু আর্মিতে এই জিনিসগুলো এমন কিছু পিকুলিয়ার অ্যাক্টিভিটি ঘটে যেটা আর কোন সার্ভিসে বাংলাদেশে ঘটে না। মনে হয় যেন আমরা একটা আলাদা একটা মানে ল্যাবরেটরিতে প্রডিউসড কোন জিনিস, আমরা স্বাভাবিক পরিবেশে গড়ে ওঠা কোনো ম্যাটেরিয়াল না, মানুষ না। আমরা একটা ক্রিয়েচার যেখানে একটা 5 বছর পরে একটা সামাজিক কারণে, পরিবারের ইয়ের কারণে একটা মহিলা বিয়ে করতেছে, তার জন্য বলা হচ্ছে যে তুমি 2টা পাবা না, তোমার ফ্ল্যাট একটা নিয়ে নেই। এই ইয়েগুলো হয়েছে। বিষয়টা হচ্ছে যে আমার দৃষ্টিতে তো সবাই শহীদ পরিবার। সে আবার রিম্যারেজ করলেও কিন্তু সে আমার অফিসারের ওয়াইফ ছিল। সামাজিক কারণে, তার নিজের সিকিউরিটির কারণে বাংলাদেশের প্রেক্ষিতে তাকে বিয়ে করা লাগছে, এটা তো কোনো অপরাধ না। এটা তো আমাদের ধর্ম অ্যালাউ করে, আমাদের সমাজ অ্যালাউ করে। মানুষ তো কোনো কারণ ছাড়াই তো 2য় 3য় বিয়ে করে, কোনো বিয়ে ছাড়াই সম্পর্ক। আমরা তো মানে চোখ কান যাদের খোলা আছে তারা তো কম দেখতেছি না দেশে। এই শহীদ পরিবারের জন্য কি অপরাধ? তাদের সাথে কেন ডিসপ্যারিটি করা হচ্ছে? 25-26 তারিখে যে সিচুয়েশন, ওই সিচুয়েশনের উপরে তাদের বেনিফিটটা দেওয়া হবে। এটার মধ্যে তো ডিসপ্যারিটির কোনো প্রয়োজন ছিল না। আজকের যদি ক্যাপ্টেন তারবিন হায়দার নূরের স্ত্রী যদি কোথাও বিয়ে করে থাকে, কোথাও যদি প্রেম করে থাকে, শুড ইট বি কনসিডার্ড অ্যাজ এ ক্রাইম? এটাকে ক্যাটাগরাইজ করার জন্য এটাকে কেন বারবার মার্কেটে আনা হচ্ছে? সে বিয়ে করছে, সে প্রেম করতেছে, সে ব্যভিচারিণী, এ ধরনের কথাবার্তাগুলো আর্মিতে লোক দিয়ে ছড়ানো হচ্ছে, আর্মির ডিজিএফআই দিয়ে ছড়ানো হচ্ছে। বিষয়টাকে কি আপনার মনে হয় না যে জেনারেল ওয়াকার অর আর্মির উপরের লেভেলের কেউ তার দিকে এভাবে নির্বিচার ভাবে মহিলাকে দোষারোপ করে যাচ্ছে ফর নো অ্যাপারেন্ট রিজন? আপনার কাছে এটা কি মনে হয় না? আমি যেটা বলতে চাই যে আমাদের দেশে একটা সোশ্যাল সিস্টেম ডেভেলপ করছে যে 2য় বিয়ে করাটা হচ্ছে অপরাধ, কিন্তু আমি 4টা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার 4 জনের সাথে রাখলে এটা কোনো অপরাধ না। এটা আই এম ভেরি স্মার্ট।
তো ওই জিনিসটাকে প্রমোট করার জন্য এইগুলো করা হয়েছে যে তুমি বিয়ে করতে পারবা না, বিয়ে করলে তুমি অপরাধ করছো, কিন্তু তুমি বিয়ে ছাড়া তুমি ঘুরো, 5 জনের সাথে সম্পর্ক রাখো, দেন ইউ আর এ স্মার্ট গাই। ক্যাপ্টেন তানভীর, আপনার জানা মতে ক্যাপ্টেন তানভীর হায়দার নূরের স্ত্রী কি বিয়ে করেছে? না না, আমার জানা মতে উনি করেন। ওকে, আরেকটা কথা বলেন, জেনারেল ওয়াকার এই বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের বিচারটা যাতে না হয় এ ব্যাপারে কেন রেল রোড তৈরি করছে? আমি জানি না রেল রোড এই ফ্রেজটার সাথে আপনি পরিচিত কিনা। আমেরিকায় বলে কোন বিচার কার্যকে বাধাগ্রস্ত করার জন্য একটার পর একটা অবস্টাকল তৈরি করা। জেনারেল ওয়াকার এই কাজটা করে যাচ্ছে, মানে উনি এই কাজটা কেন করে যাচ্ছে বলে আপনি মনে করেন? নাকি আপনি মনে করেন আমার আমি বলবো না যে উনি করছে, বাট উনি যাই কিছু করছে দেশের 16 কোটি জনগণ জানছে, দেখছে, বুঝছে। এটা ভাবার কোনো কারণ নাই যে আমি যেটা করতেছি কেউ টের পাচ্ছে। উনি যদি, আপনার অভিযোগ যদি সত্য হয়, এটা আপনার সাথে আরো 18 কোটি মানুষ আছে যারা আপনার সাথে একমত হবে। যদি আপনি মিথ্যা বলেন, বলবে যে জ্যাকব মিল্টন মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কমিশনের ইনভেস্টিগেটররা যদি বলে সিস্টেমেটিক্যালি আর্মি গুমের সাথে জড়িত ছিল, গণহত্যায় জড়িত ছিল, জনগণের উপরে মিছিলে গুলি করায় জড়িত ছিল, সেক্ষেত্রে ওয়াকারের এটা আর্গিউ করার আর কোন রাস্তা আছে কিনা যে তার হাতে রক্ত নাই, এটা বলার কোন সুযোগ আছে? আমি সত্যিকার অর্থে ব্যর্থ হয়েছি কিনা জানি না। আমি বলেছি যে সেনা আইনের অপব্যবহার করতে করতে অফিসারদের কমান্ড লেভেলে একটা হ্যাবিট ডেভেলপ করে, যে আমি যাকে সেনাবাহিনীর থেকে যাকে যেভাবে চেয়েছি সেভাবে শাস্তি দিয়েছি, আমার কেউ কোনোদিন প্রশ্ন করে নাই, আমাকে আমার ডিসপোজাল কখনো চ্যালেঞ্জ হয় নাই। এই ধারণার থেকে যখন এই অফিসারগুলো র্যাবে গিয়েছে এবং তাদের সাথে যখন রাজনৈতিক সংশ্লিষ্টতা হয়েছে, রাজনৈতিক দুর্বৃত্তায়নের সাথে যখন তারা সংশ্লিষ্ট হয়েছে, তখন তারা মনে করছে যে আমি সেনাবাহিনীতে অনেক কিছু করে এসেছি, চাকরি দিয়েছি, জেলে পাঠাইছি সৈনিকদের, অফিসারদের, কেউ আমাকে প্রশ্ন করে না, এখানে আমি খুন করবো, কে আমার ধরবে, আমার হাতে তো প্রধানমন্ত্রী আছে। এইখান থেকে আমরা যেটা দেখলাম গত 16 বছরে, এই র্যাব বলি, ডিজিএফআই বলি, এনএসআই বলি, যে সমস্ত যাদের সম্পৃক্ততায় এই ব্যাপক সংখ্যক এই গুম খুন হত্যা হয়েছে, ম্যাক্সিমাম সংশ্লিষ্টতা পাওয়া গেছে অফিসারদের, মিলিটারি অফিসার। এই ওইখান থেকে আমি মনে করি এই জন্যই কিন্তু আমাদের এই আন্দোলন। আমি এই অফিসারদের নিয়ে ফাইট করছি যে আমাদের সামরিক আইনের সংস্কার করতে হবে, বাট আনফর্চুনেটলি ডক্টর আলী রিয়াজ শুনলেন, বুঝলেন, কিন্তু কিছু করলেন না। আমার ধারণা আমরা কোনো ফিডব্যাক পাইনি। ওনাকে কিন্তু আমরা বোঝাতে সক্ষম হয়েছিলাম, অ্যাপারেন্টলি উনি বললেন যে হ্যাঁ বুঝেছেন। উনি আবার জানতে চাইলেন আর কোন কোন দেশে আছে যে মিলিটারি কোর্টের ডিসিশন সিভিল কোর্টে চ্যালেঞ্জ করা যায়। আমরা ওনাকে কমপ্লিট পেপার দিলাম, 10টা কান্ট্রি, এর মধ্যে 4-5টা ডেভেলপিং কান্ট্রিজ, আমাদের ইন্ডিয়া, পাকিস্তান, সবখানে আমরা দেখালাম যে এভরিবডি ক্যান গো টু সিভিল কোর্ট টু রিভিউ দেয়ার ডিসপোজাল ইন দি মিলিটারি কোর্ট। কিন্তু আলটিমেটলি আমরা এখনো পর্যন্ত কোনো আওয়াজ পাইনি। মনে হয় এটাকে আবার ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে। আর্মির ডিসপোজাল রিমেন্স ফাইনাল অথরিটি। এখন এই জিনিসটা তো আমি মনে করি যে যদি না হয়, এইটা সংস্কার, সেনা আইনের সংস্কার, এবং এই যারা এই অপরাধের সাথে জড়িত ছিল তাদের যদি শাস্তি না দেওয়া যায়, ভবিষ্যতে এরা আরো ভয়ঙ্কর আকারে ফেরত আসবে যখনই দেখবে যে এরা পা পেয়ে গেছে। নতুন প্রজন্ম আবার। আপনি কি মনে করছেন, আমি এটা একটা, আপনি এটাকে অবান্তর বলতে পারেন, বাট আমি অবান্তর বলবো না, আমি বলবো কম্প্যারিজনে ঠিক আছে। আপনার কি মনে হয় এই মুহূর্তে পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির যেই কাজটা করছে, জেনারেল ওয়াকার ঠিক সেম কাজটা করছে? চেষ্টা করছে, বাট আমি দুজনের ক্যালিবার এবং দুজনের স্মার্টনেস বলি, যাই বলি, অফকোর্স ওয়াকারের বুদ্ধি দেওয়ার মতো অনেক আছে, তার প্রিডিসেসর যারা, তারা হয়তো তাকে গাইড করছে। সেই হিসেবে খারাপ কিছু হলে তো অবশ্যই এটার এফেক্ট জনগণ জানতে পারবে, বুঝতে পারবে। এটা কিন্তু আননোটিসড কোনো কিছু না। আমি গত 16 বছরে যে অপরাধগুলো হয়েছে, হাসিনা 16 বছর তো পার পেয়েছে,
এই 5ই আগস্ট নাইলে পার পায় নাই। 5ই আগস্টের 4 আগস্ট পর্যন্ত তো সে পার পেয়ে গেছে, যাই কিছু করছে। আসিফ মনিরও যেটা করছে সেটাও সে পার পেয়ে যাচ্ছে, বাট কবে তার টাইম শেষ হবে আল্লাহ ভালো জানে। সুতরাং এখনো যদি কেউ এটা নিয়ে এটার মধ্যে এই সিস্টেম কন্টিনিউ করে, সেটারও একটা ক্লোজিং হবে, এন্ডিং হবে, বাট নট ইন এ ভেরি রেসপেক্টফুল ওয়ে। ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কমিশন যখন জামাতে ইসলামীর কাছে কোঅপারেশন চাইলো তদন্তের ক্ষেত্রে, তাদের রিপোর্টে জামাত ইসলাম সম্পর্কে সরাসরি বলা আছে, আমি একটু পড়ে শোনাই। OHCHR interviewed senior officials of the Bangladesh Nationalist Party and Bangladesh Jatiyo Party. OHCHR sought interviews with the leadership of Jamaat-e-Islami political party, which unfortunately could not make itself available. আমি slowly পড়ছি বোঝার জন্য। Request for interviews sent to Bangladesh Islami Chhatra Shibir, a student organization generally seen as linked to Jamaat-e-Islami, did not receive a response. However, OHCHR interviewed several Jamaat-e-Islami and Chhatra Shibir's supporters. এখন একটা পারসেপশনে আমাকে বুঝানো হয়েছে ওয়াকার ডক্টর শফিকুর রহমান এবং জামাতকে বলছে ইউএন হিউম্যান রাইটস কমিশনের সাথে কোঅপারেট না করার জন্য। এটা আপনার জানার কথা না, আমার জানার কথা না, কিন্তু যেহেতু আমি রাজনৈতিক ব্যক্তিদের সাথে কথা বলি, গভর্নমেন্ট অফিসিয়ালদের অনেকের সাথে আমার কথাবার্তা হয়, সাবজেক্টটা আপনার কাছে কি নিতান্ত গসিপ মনে হয়? আর যদি গসিপ মনে না হয়, আপনার কেন মনে হয় জামাত ইসলামী, যারা 15 বছরের স্বৈর শাসনের দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা এই বিষয়ে কোঅপারেট করে নাই? বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আমি এই বিষয়টা ওয়াকারের সাথে লিঙ্ক আমার আন্ডারস্ট্যান্ডিং এ আসে না, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে যে আমি অলরেডি চ্যালেঞ্জ করেছিলাম জামাতের লিডারশিপ ক্ষেত্রে দু একজনকে, রেসপন্সিবল ওয়ান্স। তারা বলছে যে আমরা তো কথা বলেছি ইনফরমালি, আমাদের গ্রুপ ইনফরমেশন দিয়েছে, ফিডব্যাক দিয়েছে, বাট ওই মেবি টপ লিডার ফর্মালি কথা বলে নাই, বাট দে হ্যাড বিন গিভিং অল দি ইনফরমেশন। তাদের কোঅপারেশনের কারণেই কিন্তু এই রিপোর্টটা সাকসেসফুলি বের হতে পারছে। জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মাওলানা ফরওয়ার্ড উনি বলেছেন আমাদের কাছে ফ্যাক্স আছে, ইমেইল আছে, ডকুমেন্ট আছে, কিন্তু ফরওয়ার্ডকে কেউ একজন জিজ্ঞাসা করেছে আপনি কি অ্যাভেলেবল হয়েছেন কথা বলার জন্য, বলছে না। হোয়াট ডাজ দ্যাট মিন? না, আমি তো যদি ডকুমেন্টস দিয়ে থাকে এবং সেটার কারণে যদি তাদের ফ্যাক্ট ফাইন্ডিংটা প্রপার হয়ে থাকে, আই থিংক দ্যাট ইজ বেটার দ্যান টকিং অ্যান্ড নট কোঅপারেটিং। আমি আপনাকে বাংলাদেশে কিন্তু এটা এখন কালচার, আসেন আমি সব করে দেবো, কি করতে হবে বলেন, সব করে দিব, তারপরে আর কি করবো, উল্টা কথা। আর কোন ফর্মালি কথা না বলে যদি ডকুমেন্টস দিয়ে টিমকে হেল্প করে থাকে, আমি মনে করি ইট ইজ এ বেটার অপশন। বাংলাদেশ পার্সপেক্টিভে ইট ইজ দি অপশন। আপনি আমাকে একটা কথা বলেন, গুম হয়েছে, খুন হয়েছে, এটা ইন্টেলিজেন্স রিপোর্ট এবং লোকজন তদন্ত করবে, এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে একটা কাগজে কোর্ট বানিয়ে জামাতের 5-6 জন মানুষকে হত্যা করা হলো। জামাতে ইসলামী যদি বলে তাদের কাছে ওই ধরনের ইনভেস্টিগেশনের প্রত্যেকটা রিপোর্ট তাদের কাছে আছে, এর অর্থ কি তাইলে হাসিনা কি জামাতের সাথে একত্র হয়ে গুম খুন করছে? আমি মনে করি না জামাত ইসলামের কাছে এই তদন্ত রিপোর্ট তাদের কাছে ছিল, কিন্তু এই কোন কাগজপত্র দেওয়া হিউম্যান রাইটস কমিশনকে, এটা তো আজগুবি একটা কথা। কেন জামাতের সেক্রেটারি জেনারেল অথবা সিনিয়র পজিশনের কেউ হিউম্যান রাইটস কমিশনের সাথে, নাইদার জামাত ইসলামী নট ছাত্র শিবির, কেউ কেন অ্যাভেলেবল হলো না কথা বলার জন্য? আমি বলতে পারবো না। ওকে, আমি আপনার কথাটাকে আপনি যেভাবে জানেন না আমিও ঠিক সেভাবে জানি না। আমি লোকজনের মুখে যা শুনেছি, আমার কাছে একজন রাজনৈতিক বিশ্লেষক এবং একজন সিনিয়র সাংবাদিক বলেছে
জামাত ইসলামীর মাথার উপরে লবণ রেখে জেনারেল ওয়াকার বড়ইটা ঠিক মতো খেয়েছে, সে ক্লিন করে নিয়ে যেতে চাচ্ছে হাসিনাকে। 5ই আগস্টের আগে কি হয়েছে ভুলে যান। এক্ষেত্রে জামাত তাদের এই সেঞ্চুরিতে সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত নিল যে জেনারেল ওয়াকার তাদেরকে লিড করছে, জেনারেল ওয়াকার তাদেরকে বলদ বানাচ্ছে। এই মতামতের সাথে আপনাকে আমি একমত হওয়ার কথা বলি না। এই মুহূর্তে আপনি বলছেন যে আপনি এটা জানেন না, কিন্তু যদি হয়ে থাকে বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন? আমি জানিও না, আমিও মনেও করি না, বাট যদি হয়ে থাকে এটা দুর্ভাগ্য। আপনার ধারণার সাথে আমি একমত না, এবং আমি মনে করি যে এটা সম্ভব না। আমি 16 বছরে সব থেকে বেশি টার্গেট এবং ক্ষতিগ্রস্ত জানমালের দিক থেকে সব থেকে বেশি ক্ষতি হয়েছে জামাত ইসলাম। বিএনপিরও হয়েছে, বিএনপি কর্মী লেভেলের ম্যাক্সিমাম ক্ষতি হয়েছে, বিএনপি টপ লিডার একজন মাত্র হারিয়েছে তারা। সুতরাং সেই জিনিসটা থেকে এখনো কিন্তু ভারত বলি আর আওয়ামী লীগ বলি তারা কিন্তু জামাতকেই শত্রু মনে করে। সুতরাং এই লেভেলে কোনো কোঅপারেশন হলে এটা অপপ্রচার, আমার ধারণায়, আমি ভুল হইতে পারি। ওকে, তো আপনি ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কমিশন যে রিপোর্টে বলেছে জামাত এবং ছাত্র শিবিরের কাছ থেকে কোনো কোঅপারেশন পায় নাই, আপনি এই সাবজেক্টটাকে তাইলে আপনি মনে করেন যে না, এই কথাটা সত্যি না? তারা ইনফরমেশনটা দিয়েছে, ডকুমেন্ট মানে প্রপার ডাটা বের করতে তারা সাহায্য করছে, কিন্তু অফিসিয়ালি সামনে আসে না। আর অন্যরা সামনে আসছে কিন্তু কোনো ইনফরমেশন দেয় না। এই সাবজেক্টটা আপনার, এটা তাদের কাছ থেকে আপনি যেটা শুনেছেন আপনার কাছে এটা বিশ্বাসযোগ্য মনে হয়েছে? আমি মনে হয়েছে এই জন্য যে বিকজ আমার এই শহীদ পরিবারদের নিয়ে একটা অনুষ্ঠান অ্যাটেন্ড করার সুযোগ হয়েছে, 2টা, ঢাকা উত্তর এবং দক্ষিণে। সেই 2টাতে আমার মনে হচ্ছে যে এরকম অন্য কোনো রাজনৈতিক দল এদেরকে একত্রিত করে অর্গানাইজ করে নাই, এবং তারা তাদের উপরে একটা বইও বের করছে, একটা অ্যালবাম বের করছে। They are working on that. They have full information and details on কতজন শহীদ কোথায় কিভাবে মারা গেছে। সুতরাং এই জিনিসটা তো তারা কাজ করছে, এবং আই এম শিওর যে তারা এই ইনফরমেশন গুলো জায়গা মতো পৌঁছেছে। সুতরাং যেটা প্রচার হচ্ছে এটা অপপ্রচার ছাড়া আমি কিছু মনে করছি না। জামাত ইসলামের আমির বলছে বাংলাদেশের দেশপ্রেমিক শুধু সেনাবাহিনী এবং জামাত ইসলামী। আমি এটার মন্তব্যের উত্তর দিতে পারবো না, কেন বলছেন? আপনার কাছে বিষয়টা কি লজিক্যাল মনে হয়? না, আমি এই যে সেনাবাহিনী আমরা দেশপ্রেমিক হলে আমাকে মুখে কেন বলতেন? আমার কাজ প্রমাণ করবেন দেশপ্রেমিক কিনা। আমাকে বারবার আমাকে উচ্চারণ করে আপনাকে মনে করাইতে হবে আমি দেশপ্রেমিক। আমি দেশপ্রেমিক কি প্রেমিক না, আমার কাজ, আমার অবদান, দেশের জন্য আমার অবদান প্রমাণ করতে হবে, দেশদ্রোহী না দেশপ্রেমিক। আপনাকে যদি একটা এই মুহূর্তে আপনি আর্মির ব্যাকগ্রাউন্ড ভুলে যান, আমিও আমার এই সোশ্যাল ব্যাকগ্রাউন্ড আমি ভুলে যাই, আপনি একজন বাংলাদেশি নাগরিক, আমি একজন বাংলাদেশি নাগরিক, আমরা দুইজনেই জন্মসূত্রে মুসলমান। আপনাকে একটা জিজ্ঞাসা, 1941 বা 42 সালে স্যার আবুল আলা মওদুদী ভারতকে দ্বিখণ্ডিত করার বিপক্ষে ছিলেন জামাত ইসলামী তৈরি হওয়ার পরে। উনি বলেছিলেন যে পাকিস্তান যদি হয় এটা হবে একটা অভিশপ্ত দেশ। কিন্তু যখন দেশ বিভাগ হলো উনি পাকিস্তানে গিয়ে বললেন পাকিস্তান হচ্ছে আল্লাহর দেওয়া একটা আশীর্বাদ, একটা ফলের সাথে তুলনা করলো, এটা নিয়ামত। এবং 1971 সালে যখন ভারতীয়রা ষড়যন্ত্র করলো পাকিস্তান ভাঙ্গা, মওদুদী বলল, গোলাম আজম সাহেব বললেন আমরা এই যুদ্ধকে সমর্থন করি না, আমরা পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে আলাদা হওয়ার সমর্থন করি না। এখানে 2টা থিওরি আছে। একটা থিওরি আদর্শিক দিক থেকে আমরা যেমন আপনি বলতে পারি আমরা বাংলাদেশের ভাঙ্গা অবস্থা চাই না, আমরা চাই না হিল ট্র্যাক্সে চাকমারা বা এরা স্বাধীনতা অর্জন করুক, আমরা এটা চাই না দেশপ্রেমিক বাংলাদেশী হিসাবে। জামাতের যদি এই পজিশন হয় যে তারা পাকিস্তানকে ভাঙতে চায় না, তাইলে ওই যুক্তিটাকে আমি সাপোর্ট করতে পারি, কারণ ওই মুহূর্তে প্র্যাগম্যাটিজম, পলিটিক্যাল প্র্যাগম্যাটিজমের মধ্যে পড়ে না পূর্ব পাকিস্তানকে আলাদা করে ভারতের একটা অ্যাডভান্টেজ তৈরি করে দেওয়া, আমি একমত হব। কিন্তু তারা এখন যদি কথায় কথায় জামাত বলে যে না এটা আদর্শ ছিল না, এটা ছিল ডিফারেন্ট কিছু, তাইলে জামাত ইসলামী আপনার কি মনে হয় না 2 দিকে যাচ্ছে? আদর্শ থেকে একটা কথা বলছে কিন্তু মাঠে অন্য একটা কথা বলছে, নিজেদেরকে
কনফিউজ করছে, নিজেদেরকে কন্ট্রাডিক্ট করছে? আপনার এটা মনে হয় কিনা? এটা তাদের অ্যাপ্রোচের প্রবলেম হতে পারে, বাট আমি আমার এটা আপনার কোনো মন্তব্য নেই? দেয়ার অ্যাপ্রোচ ইজ লাইক দ্যাট, আমি যেটা মনে করি। এই মুহূর্তে টু এ প্রবলেম ইজ নট সেম। আমি একটা প্রবলেমকে যেভাবে অ্যাড্রেস করব, আরেকজন সেভাবে অ্যাড্রেস নাও করতে পারে। তো সেই ডিফারেন্সটাই মনে হচ্ছে যে পলিটিক্যাল ইস্যুগুলোকে অন্যান্য রাজনৈতিক দল যেভাবে অ্যাড্রেস করে, হয়তো এরা অন্যভাবে অ্যাড্রেস করতে চায়। এই মুহূর্তে জেনারেল ওয়াকার যদি চিন্তা করে আইল কাম ক্লিন, তার কি করা উচিত? আমি বুঝি না, আবার বলেন প্লিজ। এই মুহূর্তে জেনারেল ওয়াকার যদি চিন্তা করে সিদ্ধান্ত নেয় দ্যাট হোয়াট এভার হ্যাপেন আই উইল কাম ক্লিন ইন অল অ্যাসপেক্ট, তার কি করা উচিত? আই উইল কাম ক্লিন, আমি পরিষ্কার করব। কি আর্মিকে ক্লিন করবে নাকি? সে নিজেকে ক্লিন করার কথা। সে যদি বলে অফকোর্স হি ক্যান গেট ক্লিন, তার তো তার অনেক কারণ আছে, তো সিমটম আছে। হি ইজ নট এ ফ্যামিলি মেম্বার অফ শেখ মুজিব। মাই ম্যারেজ ইজ অ্যাটাচড টু দ্যাট ফ্যামিলি। সেকেন্ড হচ্ছে যে সে যদি শুধু এই ক্রিমিনালদেরকে আইনের হাতে ছেড়ে দেয়, তাহলে তো হি ইজ ক্লিন। পার্সোনালি হি ইজ এ ভেরি নাইস পার্সন, হি ইজ ভেরি ইনোসেন্ট। আমি বলতেছি, আপনি আই এগ্রি উইথ ইউ, ইউর ফার্স্ট স্টেটমেন্ট দ্যাট দোজ পয়েন্টস, নামাজি, all those points are 100% correct, but সেই কারেক্টটা পারফেক্ট হবে যখন সে বলবে যে আই এম নট উইথ দিস ক্রিমিনালস। ইফ somebody has done something wrong, আমি আর্মির ট্র্যাডিশন অনুযায়ী বা দেশের ট্র্যাডিশন অনুযায়ী আইনের হাতে ছেড়ে দিব, তারা বিচারে প্রমাণ করবে যে তারা দোষী না নির্দোষী। আমি ওদেরকে আটকায় রাখবো না যে এদেরকে ছাড়বো না, এদের জন্য সাবজেল বানাবো, এদেরকে আমি স্টেটমেন্ট দিতে যাবে কোর্টে, যেদিন রায় হবে মৃত্যুদণ্ড সেদিন একবারে যে ঝুলে আসবে। এটা তো পৃথিবীর কোথাও হয় না, তাহলে এদের জন্য হবে কেন? আমি যদি কথাটাকে এভাবে বলি যে আমি জেনারেল ওয়াকারের পজিশনে থাকতাম, আমি নিজেকে ক্লিন প্রমাণের জন্য আমি সামনে গিয়ে কি এটা করতাম যে বিডিআর পিলখানা ম্যাসাকারের উপরে নিরপেক্ষ তদন্ত হোক, যত প্রকার কোঅপারেশন দরকার আমি ওপেন করে করব। আমি এখান থেকে কাউকে রক্ষা করার চেষ্টা করব না। এক। দুই, যত গুম খুন ধর্ষণ হয়েছে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী যত কাজ কারবার হয়েছে, প্রত্যেকটা বিষয়কে প্রপার ইনভেস্টিগেশনের স্বার্থে আমি ওপেন করে দিয়ে বলবো যাকে খুশি তাকে ইন্টারভিউ করো। আর্মি ইজ নট অফ লিমিট। ইভেন দেন আমি সেনাপ্রধান ওয়াকারকেও যদি তোমাদের কিছু জিজ্ঞাসাবাদ করার থাকে, আসো আমাকে ইন্টারভিউ করো। কিভাবে? আপনারা জানেন আমেরিকান প্রেসিডেন্টকেও সাবপিনা করে কথা বলেছে তদন্তকারীরা। বিল ক্লিন্টনকে করেছে, ওবামাকে করেছে, যে কোনো প্রেসিডেন্টকে করেছে। তো সেক্ষেত্রে সেনাপ্রধান বা ডিজিএফআই কোন জেনারেল কোথাকার খান, নাত্তু খান, ফাত্তু খান, কেউ বাদ যাবে না। সবাই কি এই তদন্তের আওতায় আসতে হবে। জেনারেল ওয়াকার এই কাজটা করতে পারে, কিন্তু সে করছে কিনা। জেনারেল ওয়াকার যদি এটা করতে পারে, হি উইল বি দি লিজেন্ড ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। বাংলাদেশের সেরা সেনাপ্রধান হওয়ার একটা সুযোগ তার এসছে, সে যদি এই কাজগুলা করে। হ্যাঁ, খুব সিম্পল। সে নিজে কিন্তু জড়িত না কোনো কিছুতেই। তার যেটুকু যাইখানে যে কোনো আছে, ইট ইজ অ্যাবসলিউটলি মানে নেগলেক্ট করার মতো বিষয়। তাকে যদি কেউ ধমকি দিয়ে থাকে বা বলে থাকে যে তোমাকেও আমরা ফাঁসাবো, ওকে ফাঁসাইতে পারবে না। ওর আগে লোকে ধরা খাবে। অনেক বড় বড় অপরাধ করছে যারা, তারা আগে হিসাবে আসবে। আপনি মনে করেন জেনারেল ওয়াকার এমন একটা পজিশনে আছে, সে নিজেকে কমপ্লিটলি ক্লিন করে বেরিয়ে আসতে পারে? Absolutely, I fully agree with him. We are ready to support him. এবং আর্মিতে বেশিরভাগ অংশ 95% অফিসার এবং 99% সৈনিক ক্লিন। সুতরাং সে তাদের পক্ষেই কাজ করবে এবং দেশের জনগণের পক্ষে কাজ করবে। সেটা সব থেকে সুন্দর এবং বাস্তবসম্মত, এবং বললাম তো সেই ইতিহাস সৃষ্টিকারী একটা সেনাপ্রধান হয়ে যাবে বাংলাদেশে। ওকে, তো আপনার কি মনে হয়
আপনি যে কথা বলছেন আমি আপনার সাথে একমত, বাট এটা করার মতো কারেজ, এটা করার মতো হ্যাডাম জেনারেল ওয়াকারের আছে কিনা? হ্যাডাম দেখানোর জন্য তাকে প্রথম ওই ইবলিস গুলার থেকে দূরে সরে আসতে হবে। হি হ্যাজ টু গেট হিমসেলফ সেপারেটেড ফ্রম হিজ ইভিল টিম, and he has to feel that majority of the army is with him. বাংলাদেশের 18 কোটি জনগণ তার সাথে আছে, সেনাবাহিনীর অফিসার এবং সৈনিকবৃন্দ তার সাথে আছে। এই কনফিডেন্সটা যদি উনি রাখেন তাহলে ওনার এই সিদ্ধান্ত নিতে মোটেও কষ্ট হবে না। জেনারেল ওয়াকার যদি কালকের ফোন করে আপনাকে বলে জেনারেল হাসান নাসির আসুন, আমি আপনাকে সহ ওপেন করে দিয়ে আমি বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের বিচারটা করার জন্য, যে ইনভেস্টিগেট করার জন্য আমি ওপেন করে দিলাম, আপনি কি ওপেন তার সাথে কাজ করার জন্য যদি সে ফোন করে? 100% আমি এতটুকু অ্যাসুরেন্স তাদেরকে দিয়েছি। আমরা যে রিফর্মের কথা বলেছি, অতীতে যখন যে সরকার এক সরকার আসছে, বিরোধী অপোজিট আউটগোয়িং সরকার পক্ষের সাথে যারা কাজ করেছে ওই অফিসারদেরকে ঢালাওভাবে বিদায় করা হয়েছে কোনো কারণ ছাড়া। সংখ্যাটা যদিও কম ছিল, গত 16 বছরে যে সংখ্যা অনেক বেশি, সে তুলনায় কম ছিল, বাট হয়েছে। আমি বলতেছি যে রিফর্ম করে যদি আমরা আইনকে সংস্কার করতে পারি, এই ট্র্যাডিশনকে চেঞ্জ করতে পারি এই মুহূর্তে, তাহলে কারা বেশি উপকৃত হবে? আমি কিন্তু একজন দায়িত্বশীল গোয়েন্দা কর্মকর্তার সাথে কথা বসে 2 ঘন্টা বসে এই বিষয়টা বোঝানোর চেষ্টা করছি যে আমরা বলতেছি যে এটা রিফর্ম হওয়া উচিত আমার জন্য না, আমার তো দিন শেষ, আমার যা সাফারিং করা, আমাদের লেভেলে যারা রিটায়ার করে গেছে তাদের জন্য কিন্তু চেঞ্জটা উপকারী না, বাট প্রেজেন্ট এন্ড ফিউচার জেনারেশন and survival of this nation and the armed forces, এইটার জন্য এই সংস্কারটা প্রয়োজন। এর ভবিষ্যতে বাবার পরিচয়ে, শ্বশুরের পরিচয়ে কেউ চাকরি হারাবে না, কেউ ক্ষতিগ্রস্ত হবে না, কিন্তু আমি অপরাধ করলে আমার কোনো ছাড় নাই। এই ট্র্যাডিশনটা জেনারেল ওয়াকারকে এস্টাবলিশ করতে হবে। তাতে কিন্তু আওয়ামী লীগের অফিস পরিবার থেকে যারা আসছে তাদের জন্য ইট ইজ এ বিগ রিলিফ। তাদেরই তো আমি মনে করি আমার সাথে যোগ দেওয়া উচিত, আমরা আপনার সাথে আছি। আমি তো কোনো অপরাধ করিনি, আমার বাবা এমপি ছিল আওয়ামী লীগের, আমি কেন চাকরি হারাবো? কিন্তু ওল্ড ট্র্যাডিশন হলে কিন্তু সিরিয়াল ধরে চলে যাবে, ইলেকশন হবে 6 মাসের মধ্যে কিন্তু সব বাড়ি চলে যাবে, আবার ওয়েট করবে কবে আওয়ামী লীগ বা সমমনা দল ক্ষমতায় আসবে, তখন এসে তারা আবার পিঠাভাগের মধ্যে আসবে। জেনারেল ওয়াকার এই সুযোগটা যদি গ্রহণ করে, সেক্ষেত্রে দেশবাসীর কাছে হি উইল বিকাম ওয়ান অফ দ্য পাইওনিয়ার, one of the legend he can become. আর সে যদি এই সুযোগটা কাজে লাগাতে ব্যর্থ হয়, আপনার কি মনে হয় সে হবে বাংলাদেশের সেনাবাহিনীর ভিতরে সবচেয়ে বড় বেঈমান, মঈনের চেয়েও বড় বেঈমান? আপনার কাছে এটা মনে হবে? আমার মনে হয় না যে ওই পর্যায়ে পর্যন্ত যেতে হবে। আমার দৃঢ় বিশ্বাস, আমি মনে প্রাণে বিশ্বাস করি জেনারেল ওয়াকার রিয়েলাইজ করবেন কোনটা তার জন্য সঠিক। ওকে, ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির, আজকের অনেক বিষয়ে আমরা আলাপ আলোচনা করেছি। আমি তদন্ত নিয়ে এত কথা বলি না একটা কারণের জন্য, ইনভেস্টিগেশন হচ্ছে, কমিশন হয়েছে, অনেক জায়গায় তদন্ত নিয়ে কথাবার্তা হয়েছে। আমি ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরের পারসেপশন নিয়ে আলাপ আলোচনা করতে চেয়েছি, রাজনৈতিক মতামত নিয়ে কথা বলতে চেয়েছি, বিভিন্ন ইস্যুতে কথা বলতে চেয়েছি। আপনি যথাসাধ্য চেষ্টা করেছেন, আপনার প্রত্যেকটা কথা আমার মনে হয়েছে আপনি আন্তরিকভাবে দিয়েছেন, আপনি সত্যকে বারবার প্রচার করার চেষ্টা করেছেন, এবং ইন দ্য ফিউচার আপনাকে নিয়ে আমি আবার রাজনৈতিক মতামত, বিভিন্ন বিষয় নিয়ে আবার আমরা কথা বলবো। আপনি যদি আজকে শোয়ের উপরে নিজের থেকে কোনো বিষয় আপনি ভুলে গিয়ে থাকেন, কোনো কিছু অ্যাড করতে চান, আপনার জন্য 10 সেকেন্ড সময়, প্লিজ আপনি শেয়ার করুন। আমার একটাই মাত্র কথা, আমি এই দেশকে ভালোবাসি, সশস্ত্র বাহিনীকে ভালোবাসি। এটার সুনাম যে কোনো মূল্যে ফিরিয়ে আনার জন্য যে কোনো কাজে আমি সহযোগিতা করতে রাজি আছি। আমার এর বিনিময়ে কিছুই প্রয়োজন নাই। যে যাই বলুক, আমি কোন একটা উদ্দেশ্যে কাজ করতেছি, প্রয়োজন নাই। আমি কাজ করে যাব যেটাতে সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীর উপকার হবে। ভবিষ্যতে যে কোনো ধরনের এই ধরনের ভিক্টিমাইজেশন থেকে তারা বাঁচবে, দেশ বাঁচবে, সশস্ত্র বাহিনী বাঁচবে। এবং সশস্ত্র বাহিনী যদি ভালো থাকে, দেশের নিঃসন্দেহে এটা মেরুদণ্ড, তাহলে দেশ ঠিক থাকবে। এই যে চাকচোক রাঙানি, ধামকানি, এগুলো আমরা দেখবো না। সশস্ত্র বাহিনী ঠিক থাকলে বাকি সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।
আমার একটা শেষ প্রশ্ন আছে, এটা আনইউজুয়াল একটা প্রশ্ন। আপনি বা অন্যান্য লোকজন অনলাইনে বিভিন্ন জায়গায় আপনারা কথাবার্তা বলেন, অনেক আপনারা জনপ্রিয়, অনেকের সাথে কথা বলেন, এবং এটা নিয়ে অনেকের কাছে আমি প্রশংসা শুনি, বেশ ভালো কিছু শুনি আপনাদের সম্পর্কে। কিন্তু বাংলাদেশের অনেক মানুষদের যখন আমার এখানে কথা বলতে বলা হয়, আমার সাথে কথাবার্তা বলতে বলা হয়, তাদের একটা রিজার্ভেশন তৈরি হয়। আপনার কি মনে হয় আমাকে কি মানুষ এত নেগেটিভ ওয়েতে দেখে যে জেকব মিল্টনের সাথে কথা বললে আমার বিপদে পড়ার সম্ভাবনা বেশি? না না, আপনি এই যে ডায়াবেটিক কথা বলেন, একেবারে মিষ্টি ছাড়া, চাচা ছোলা। তো এই কথাটা nobody likes it. ওকে, আপনি যদি একটু মিষ্টি মিষ্টি কথা বলতে পারতেন তাহলে you'd have been one of the most popular YouTubers. ওকে, আলহামদুলিল্লাহ। জেনারেল হাসান নাসির, আপনার অনেক মেহেরবানি, আপনি অনেক কাইন্ড যে বাংলাদেশের এত গভীর রাত্রে সজাগ থেকে আমার সাথে এতক্ষণ ধরে দেশ নিয়ে কথা বলেছেন। ইন দ্য ফিউচার আপনার সাথে আমি আবার কথা বলবো, যদিও মিষ্টি কথা বলবো না আমি ফর শিওর, এবং আপনি আমার চরিত্র ইতিমধ্যে জেনেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ যেন আপনাকে হেফাজত করে, আপনার পরিবারকে হেফাজত করে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো। দর্শকবৃন্দ, একটা জিনিস আমার মনে হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরকে নিয়ে, সলিড একজন মানুষ, সলিড একজন দেশপ্রেমিক, এবং শত বিপদের মধ্যেও যে মাথাটা নিচে নোয়ায় নাই, কোন একটা ওয়েলফেয়ারের জন্য বসে থাকে নাই, কেউ একটা হাড্ডি দিবে ওটা নিয়ে উনি দৌড় দিবে এটার জন্য তাকিয়ে থাকেননি। একের পর এক বলা হয়েছে, ধমক দেওয়া হয়েছে, ইন্টিমিডেট করা হয়েছে, উনি যেন মুখ না খোলে, তার মধ্যেও উনি দাঁড়িয়ে গেছে। আমি এটাকে কিভাবে দেখি জানেন? আর একটা মুক্তিযুদ্ধ। আপনার কি মনে হয় মেজর জিয়া যখন চিটাগং থেকে বলেছিল আই মেজর জিয়া, সেই অলমাইটি পাকিস্তান আর্মির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দাঁড়িয়ে গিয়েছিল। মেজর তো অনেক ছিল, লেফটেন্যান্ট কর্নেলও ছিল, কর্নেল ছিল, ব্রিগেডিয়ার ছিল, কেউ দাঁড়ায়নি, একজন মেজর দাঁড়িয়েছে, তার নাম কি? মেজর জিয়া। আজকে বিডিআর পিলখানা হত্যাকাণ্ড নিয়ে, গুম খুন নিয়ে কথা তো অনেকেই বলে, কিন্তু আমি যখন কথা বলতে গেলাম এই ভদ্রলোকের সাথে, আমি ওনার আলাপ আলোচনা শুনলাম, আমি ওনার খুব ধার বিচার ব্যবস্থাপনা এবং আইকিউ কে জাজ করলাম। আমি চিন্তা করে দেখলাম that this guy has lot to offer and lot to lose, কিন্তু সে কি হারাবে এটা নিয়ে চিন্তা করে নাই। আপনার আমার সামনে এসে যা কালো ওটাকে উনি কালো বলেছে, যা সাদা ওটাকে সাদা বলেছে। রেজাল্ট কি হয় জানেন? উনি বিশাল বিল্ডিং এর মালিক হয় নাই, উপকারের ভিতরে উপকার এইটা হয়েছে যে ওনার ইন্টারনেটকে স্লো করাইয়া দেয়, ওনার বাসার সামনে ফেউদার করাইয়া দেয়, উনি বাজার করতে গেলে পিছনে 2-3 জন ফলো করে, ওনার ছেলে পানরা স্কুলে গেলে 2-4 জন ফলো করে, উপকার তো এইটা হয়েছে। কিন্তু আমার কেন যেন মনে হয় এই ভদ্রলোক রাত্রে অনেক ঘুমায়, এবং যেদিন আল্লাহ ওনার হায়াত রেখেছেন, বাঁচার পরে যেদিন মারা যাবেন, হাসি মুখে উনি পৃথিবী থেকে যাবেন। কারণ কি জানেন? ওনার যা করার ছিল নীতিগত ভাবে ওটার উপরে দাঁড়িয়ে উনি সঠিক কাজ করেছেন। দর্শকবৃন্দ, আমি আপনাদের সবাইকে বলবো না ওনার মতো আইডিয়ালস হন, ওনাকে আইডিয়ালস হিসাবে মেনে নেন, কিন্তু একটা কথা আপনাদেরকে বলি, সত্যকে মানতে শিখুন, সত্যকে স্বীকার করতে শিখুন, আকলামি বন্ধ করুন। পৃথিবীর অনেক কিছু আমরা জানি না, যেগুলো জানি না ওটা জানার ভান করবেন না। এবং সর্বশেষ আমি জেনারেল ওয়াকারের দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলবো, ইটস নট টু লেট ফর ইউ জেনারেল ওয়াকার। আমি জানি বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের সাথে somewhat you are involved, somewhat। এখন সেক্ষেত্রে আপনাকে কেউ কিলার বলছে না, আপনাকে অবহেলার কথা বলতে পারে। এই ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আপনার বহু জায়গায় আপনি রেল রোড তৈরি করেছেন, কোনো অবহেলা দেখিয়েছেন, নিজের বউয়ের যন্ত্রণায় চেষ্টা করছেন শেখ পরিবারের কাউকে রক্ষা করতে, আওয়ামী লীগের কিছু চোর সাচ্চোর গুন্ডা তাদেরকেও রক্ষা করতে। দ্যাটস নট ইউর ফল্ট। জেনারেল হাসান নাসির একটা কথা বলেছে, কি বলেছে জানেন?
you can become a paramount leader of Bangladesh Army. আপনি নিজেকে প্রমাণ করে যেতে পারেন আপনি একটা লিজেন্ড। আমিও জেনারেল হাসান নাসিরের সাথে একমত। But you have two options. You can become legend or you can become a curtain. আপনি যেটা হন। তবে আমিও দোয়া করি জেনারেল হাসান নাসিরের মতো আল্লাহ যেন আপনাকে সৎসাহস দেয়। আপনার আশেপাশে যে 5-8টা কুত্তা যেগুলো আছে, যেগুলো আপনাকে মিসগাইড করছে, তাদেরকে ঘাট ধরে বের করে দিয়ে সবকিছু মানুষদের নিয়ে বাংলাদেশকে রক্ষা করতে পারেন। এগুলো করার পরে আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে গিয়ে দাঁড়িয়ে বলেন যে স্যার আই এম ক্লিন, লেটস বিল্ড আপ বাংলাদেশ, দেন আমার দেশটা দাঁড়িয়ে যাবে। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো। ইনশাল্লাহ আপনাদের সাথে আমি চেষ্টা করি প্রতিদিন রাত্র 11টায়, প্রতিদিনই রাত্র 11টার সময় আপনাদের সাথে দেখা করতে, এসে লাইভে এসে কথা বলতে। আমি আবার চেষ্টা করব যেই মুহূর্তে আমি সুযোগ পাই, সেটা হতে পারে কাল, পরশু বা তার পরের দিন। আমি আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম আগাম যে কোনো দিন রাত্র 11টায় আপনারা যদি খোঁজ করেন আমি লাইনে আছে কিনা, আর আমি যদি এখানে নিজেকে সবকিছু গুছিয়ে অ্যাকোমোডেট করতে পারি, আপনাদের সামনে হাজির হয়ে যাব, হয়তো হাজির হয়ে যাব। আপনারা আমার জন্য দোয়া করবেন। ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির, ওনার জন্য দোয়া করবেন। ওনার মতো মানুষ বাংলাদেশে আরো তৈরি হোক, আরো জেনারেল হাসান নাসিরের মতো লোকজন দাঁড়িয়ে সত্য বাংলাদেশ। দর্শক তাদের আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে আসলে কি হচ্ছে, কেন সেনাপ্রধান এতটাই ক্ষমতাশীল, বরং সেনাপ্রধানই সব কিছু করতেছেন। ডক্টর ইউনূসের হয়তোবা সেনাপ্রধানের পরামর্শে চলছেন। সেনাপ্রধান যখন ক্ষমতা নেয় তখন ডক্টর ইউনূসকে হয়তোবা বলেই দিয়েছিলেন যে আমি চালাবো, যদি না হয় তাহলে আমরা আবার বিদ্রোহ করব। মোট কথা সেনাপ্রধানের ক্ষমতার দুইটা অংশ আমাদের দেশে, একটা সেনাপ্রধান দ্বারা নিয়ন্ত্রিত হয় কিছু সেক্টর, আবার ডক্টর ইউনূস দ্বারা কিছু সেক্টর, আবার আসিফ নজরুল দ্বারা কিছু সেক্টর। মোট 3 সেক্টরে দেশ আমাদের চলতেছে। এভাবে চলতে থাকে, একসময় দেখা যাবে দেশ গৃহযুদ্ধের দিকে চলে যাবে। এই জন্য সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সরানো একবারে দেশের ভালোর জন্য এটা জরুরি হয়ে অবস্থা। যাই হোক দর্শক, আপনারা তাদের আলোচনা শুনেছেন, শুনে আপনাদের ব্যক্তিগত মতামতকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন।